গল্প, তোর বর্ষা চোখে ঝরতে দিবে না বৃষ্টি। লেখায় হাফিজ মাহমুদ। এই বাচ্চা পৃথিবীর আলো দেখবে না, কখনোই না। যে ছেলে বিয়ের আগে নাবালিকা মেয়ের সাথে এমন জঘন্য কাজ করতে পিছুপা হয়নি, তার কোন অস্তিত্ব নূপুরের কাছে থাকবে না। নূপুরের বাচ্চা নষ্ট হবে এবং আদি। হাসপাতালের ভিতরে অয়ন ও নূপুরের পরিবারের ভীষণ ঝগড়া চলছে, আর ঝগড়ার এক পর্যায়ে নূপুরের মা চিৎকার দিয়ে কথাগুলো বলছে। অয়নের মা, বাবা ও বোন কথাটা শোনার পর খুব বড় শোকের খা। অয়নের মা কান্না করে বলে, বোন এমনটা করবেন না, ওটা তো নূপুর আর অয়নেরই অংশ, আমরা তাদের বিয়ে দিয়ে দিলেই সব সমস্যা মিটে যাবে। নূপুরের মা তো রাজি মনে মনে, কিন্তু রায়হানকে ভয় পাচ্ছে। রায়হানের ভয়ে কিছু বলতে পারছে না। এবার রায়হান অয়নের মার মুখোমুখি হয়ে এসে আরেক কাণ্ড বাঁধিয়ে দেয়। রায়হান এসে অয়নের বোন কবিতাকে দেখিয়ে বলে, আমি যদি আজ এমন করতাম, নূপুরের জায়গায় যদি কবিতা থাকতো, তাহলে কি আপনি এমনটাই করতেন? রায়হানের কথা শুনে অয়নের পরিবার থমকে যায়। অয়নের বাবা ঝামেলা চায়নি বলেই রায়হানকে পুলিশে দেয়নি, কিন্তু হোমাও করেনি কাউকে। এবার অয়নের বাবা রায়হানকে ঠাস করে চড় মেরে দেয়। এতে উপস্থিত সবাই চুপসে যায়, কারণ অয়নের বাবা ঝামেলা করবে এমন মানুষ নয়। কিন্তু আর তার একমায় ছেলে তার বুড়ো বয়সের লাঠি আর মরণের পথে কি করে বা নিজেকে সামলে রাখবে। এদিকে নূপুরের জ্ঞান ফিরেছে সেই কখন, সে সব শুনছে তাদের কথা। কথাগুলো শুনে ভয়ে আটকে গেছে নূপুর। এবার রায়হানের বাবা জোর গলায় বলে, বাচ্চা নষ্ট করার ব্যবস্থা করা হোক এখনই, বলে নূপুরের কেবিনের দিকে পা বাড়ায়। কথাটা শুনে ভয়ে চুপসে আছে নূপুর। না, সে কিছুতেই তাদের এই বাচ্চা নষ্ট করবে না। তার অয়ন ভাইকে তার সেরা উপহার হিসেবে তাদের বাচ্চাকে দিতে চায়। তাই সে পালিয়ে আসে হাসপাতাল থেকে। নূপুরের বাবা নূপুরকে তার বেডে না পেয়ে নূপুর বলে চিৎকার করে ওঠে। সবাই দৌড়ে যায়, কেবিনে গিয়ে দেখে নূপুর নেই। এবার নূপুরের মা কান্নায় ভেঙে পড়ে। রায়হান কান্না করতে করতে বেরিয়ে পড়েছে নূপুরকে খুঁজতে। নূপুরের বাবা নূপুরকে খুঁজতে বেরিয়েছে। অয়নের অবস্থা কিছুটা ভালো, তবে জ্ঞান ফিরেনি এখনো। সন্ধ্যা হয়ে এলো, নূপুরের কোন খোঁজ নেই, তাই পুলিশকে এবার খবর দেওয়া হলো। অয়নের পরিবারও চিন্তায় আছে, কোথায় গেল মেয়েটা, তার উপর শরীরেরই অবস্থা। রাত 8টার দিকে অয়নের জ্ঞান ফিরে। চোখ খুলে তাকিয়ে সবাইকে দেখতে পাচ্ছে, রায়হান ও তার পরিবারও ছিল সেখানে। কারণ নূপুরকে পাওয়া যাচ্ছে না। সবাই ভাবছে অয়নের জন্য যদি তাদের মেয়েকে ফিরে পায়। রায়হান অয়নকে একবার দেখে চলে যায় আবার নূপুরের খোঁজে। অয়নের প্রথম শব্দটা ছিল, নূপুর কেমন আছে? কারণ অয়নের কানে নূপুরের ডাক পৌঁছেছিল, তাকে জ্ঞান হারাতে দেখেছে সে। পরে অয়ন সেন্সলেস হয়েছে। কি বলবে এবার, কারো মুখে কথা নেই। অয়ন আবার বলল, নূপুর কেমন আছে বলো, ভয় ভয় চাহনিতে। নূপুরের কিছু হলো না তো অয়নের বুকে এবার ভয় ফুটে ওঠে। এখন কি বলবে, তাকে কারো কোন কথাই মুখ থেকে বের হচ্ছে না। এবার অয়নের বোন কবিতা বলে উঠল, ভাইয়া নূপুরকে পাওয়া যাচ্ছে না। অয়নের মাথায় ব্যান্ডেজ শোয়া থেকে উঠবে সেই ক্ষমতা নেই, তাও চেষ্টা করছে উঠার জন্য। অয়নের মা তাকে উঠতে বাধা দিয়ে বলে, বাবা তুই অসুস্থ, উঠিস না। কি হয়েছে নূপুর, কোথায় বলো বলো আমায়, উত্তেজিত হয়ে বলছে অয়ন। কবিতা এবার সব খুলে বলে। নূপুর প্রেগনেন্ট, সে মা হবে। ভাবতেই অয়ন খুশি হতে পারছে না, কারণ নূপুরকে পাওয়া যাচ্ছে না এখন। অয়ন এবার তার স্যালাইন খুলে উঠতে চাইছে, তবে ডাক্তার ও তার পরিবারের লোকজন বাধা দিচ্ছে। কিন্তু সে কারো বাধাই মানছে না, শুধু ছটফট করছে। তাকে জোর করে ঘুমের ইনজেকশন দেওয়া হয়। ঘুম ঘুম ভাব নিয়ে অয়ন কান্না করছে, তার শরীর অবশ হয়ে আসছে, শত চেষ্টা করেও তার চোখ খুলে রাখতে পারছে না। কিন্তু এবার অয়ন শরীরের সমস্ত শক্তি দিয়ে জোরে চিৎকার দিয়ে বলে, আপনাদের জন্য আজ আমার নূপুর হারিয়েছে। যদি আপনারা বাচ্চা নষ্ট করার কথা না বলতেন, তাহলে সে এমনটা কখনোই করতো না। যদি আমার নূপুর আর বাচ্চার চুল পরিমাণ কোন ক্ষতি বা কিছু হয়, তাহলেই আমি অয়ন বলে দিলাম, সব ধ্বংস করে দিব, সব সব বলেই ঘুমের রাজ্যে তলিয়ে যায়। অয়নের বাবা রায়হান ও নূপুরের বাবা চারিদিকে লোক পাঠিয়েছে, নিজেরাও খুঁজছে। পুলিশ তো আছেই।
একটু পর থানা থেকে কল আসে রায়হানের কাছে। হ্যালো, রায়হান বলছেন? পুলিশ। জি, কেন? রায়হান: হ্যাঁ, আপনারা একটা মিছিং ডায়েরি করেছেন তো সেই মেয়ের যেমন বর্ণনা দিয়েছেন ঠিক তেমন কাপড়ও কিছুটা মিল আছে, তবে চেহারাটা তেতলে যাওয়ায় বোঝা যাচ্ছে না। আপনারা এসে লাশটা দেখে যান। এমন একজন মেয়েকে এনেছি, একবার সরকারি হাসপাতালে এসে দেখে যান এটা কি সেই কিনা বলে কল কেটে দিল থানা থেকে। রায়হান হাত থেকে ফোন ফেলে দিয়ে নুপুর নুপুর বলে চিৎকার করতে থাকে। রায়হানের বাবাকেও পুলিশ কল দিয়েছে। অয়নের বাবাও খবরটা পেয়েছে, তাই কবিতাকে কল করে সব বলে তারা তিনজন সরকারি হাসপাতালে রওনা দেয়। কিছুক্ষণ পর হাসপাতালে গিয়ে মর্গে লাশটার সামনে দাঁড়িয়ে আছে রায়হান ও তার বাবা। লাশটার মুখ খোলার সাহস হচ্ছে না কারো। অয়নের বাবা একটু সাহস করে মুখের কাপড় সরায়, এবার লাশের চেহারা দেখে সবাই শিউরে উঠে কান্না জুড়ে দেয়। কি ভাবছেন সবাই? কেন নুপুর পালিয়ে গেলে আর কেনই বা নুপুরের পরিবারের লোক নুপুর ও অয়নের বাচ্চা নষ্ট করতে চাইলো? তাহলে কিছু সময়ের জন্য অতীত থেকে ঘুরে আসি। অতীত। নুপুর: ওই নুপুর, দাঁড়া নামা একটু, আমি হাঁপিয়ে গেছি। আর কতক্ষণ দৌড়বি শুনি? আমারও তো বয়স হয়েছে নাকি? একটু খাবার মুখে নে না মা। ইনি হলেন তাসলিমা বেগম, এতক্ষণ যে নুপুরের পিছনে দৌড়াচ্ছে সেই নুপুরের মা। তখনই রাশেদ শেখ বলে উঠল, তোমার মেয়ে বড় জেদি, তাসলিমার সাথে আর ভাইকে ছাড়া খাবে না জানোই তো, তাও কেন ওর পিছনে ছুটে যাচ্ছ শুনি? ইনি হলেন রাশেদ শেখ, নুপুরের বাবা। তাদের এক ছেলে এক মেয়ে। ছেলেটা বড়। রাশেদ সাহেবের অনেক শখ ছিল একটা কন্যা সন্তানের। প্রথম ছেলে হওয়ায় চিন্তা করলো সমস্যা নেই, পরের বার আবার মেয়ে চাই উনার। কিন্তু ছেলে রায়হান হওয়ার পরও তাসলিমা বেগমে বড় সন্তান নিতে পারছিল না, বারবার গর্ভপাত হওয়ায় অনেক ভেঙেও পড়েছিলেন তিনি। 10 বছর ডাক্তার কবিরাজ যে যেটাই বলেছে উনি সব করেছেন, যত কষ্টই হোক না কেন। কারণ তার স্বামীকে একটা পুতুল উপহার উনি দিতে চান। 10 বছর পর কন্যা সন্তানের মা হয়ে তিনি নুপুরকে রাশেদ সাহেবের কোলে তুলে দিয়েছিলেন। সেদিন রাশেদ সাহেব পুরো পাড়া মিষ্টি ও গরিবদের জামা কাপড় দিয়েছিলেন। রাশেদ সাহেব একজন ব্যবসায়ী, তাই টাকা পয়সার কোনো অভাব তাদের ছিল না। আর বড় ভাই রায়হানের কলিজাতে ছিল নুপুর। বাড়ির এক মায়ের দুলালিতার কথায় সব হয় বাড়িতে, এক মায়ের মেয়ে বলে কথা। রাশেদ আর তাসলিমার পরিবারের লোক বলতে ছেলে, মেয়ে আর ওনার বৃদ্ধ মা ও কাজের লোক মতিনের মা, বাস এই তাদের সংসার। এবার গল্পে ফিরে যাক। ওই তুমি কিছু হলেই আমার মেয়ে করো কেন? মেয়ে কি আমার একার নাকি? হুম, রেগে। রাশেদ সাহেব এবার চুপ, কারণ তিনি জানেন তাসলিমা রেগে গেলে তা ঘূর্ণিঝড় থেকে কম হবে না। এর মধ্যেই এসে হাজির রায়হান, নুপুরের ভাই, তার সাথে তার বন্ধু অয়ন। তারা দুজন জানে জিগার শোলে ছবির জয়বীরু থেকে কম ছিল না তাদের বন্ধুত্ব। নুপুর এক দৌড়ে এসে ভাইয়ের কোলে বসে বলল, ভাই আমি তোমায় ছাড়া খাই না, তাও কেন তুমি এত দেরি করো শুনি? ক্লাস 10-এ পড়িস আর কদিন পর এসএসসি দিয়ে কলেজ যাবি, তা তোর বাচ্চামো জানে নুপুর? রায়হান: না না, যাবে না, আমি সারা জীবন তোমার কোলে চড়েই দুপুরে খাবো বাস। নুপুর এবার সবাইকে ডেকে তাসলিমা বেগম খেতে বসতে বলল। সবাই খাচ্ছে। নুপুর খাওয়া শেষ করে রুমে পা বাড়ায়। আর যেতে যেতে বলল, অয়ন ভাইয়া একটু শোনো তো। এটা নতুন কিছু নয়, 10 বছরের বড় অয়ন নুপুর থেকে রায়হানের সমবয়সী, সে তাই নুপুরকে স্নেহ করে। আসলেই শুধু স্নেহ নাকি অন্য কিছু তা সে মিলাতে পারে না। হ্যাঁ নুপুর বল। আচ্ছা অয়ন ভাই, আমি কত সুন্দর করে তোমায় তুমি বলি আর তুমি শুধু আমার তুই বলো কেন? আরে তুই তো আমার বহু ছোট্ট, তাই তুই বলি। এখন বল কি বলবি? অয়ন: না তেমন কিছু না। আচ্ছা অয়ন ভাই, তোমার গার্লফ্রেন্ড আছে? কথাটা শুনে অয়ন শুধু হা হয়েই ছিল। তবে এটা নতুন কিছু নয়, এমন উটপটাং বহু কথাই নুপুর মাঝে মাঝে বলেই থাকে। অয়ন কিছুক্ষণ পর বলল, না কেন? নুপুর মুচকি হেসে, না এমনি জানতে চাইলাম। এর মধ্যেই লাইট অফ হয়ে গেল। বাহিরের অবস্থা ভালো না, কালো ছায়ায় ঢেকে গেছে আকাশ। যে কোন সময় বৃষ্টি ও তুফান আসতে পারে। ঘরটাও অন্ধকার। এই ফাঁকে অয়ন অনুভব করলো কেউ তার খুব কাছে এসেছে। এসে তাও সে জানে, তবুও বলবে না, চুপ থাকবে। তার অনুভূতি কখনো নুপুরকে বলবে না। হঠাৎ করেই অয়নের গালে একটা চুমু দিল নুপুর, দিয়ে সোজা দৌড়। অন্ধকারে গিয়ে ধাক্কা খেল রায়হানের সাথে।
কি রে, কি করছিস অন্ধকারে? এভাবে কেউ দৌড়ায় নাকি? রায়হান। নূপুর কিছু না বলেই টর্চটা নিয়ে রুমে চলে গেল। এদিকে অয়ন গালে হাত দিয়ে এখনো দাঁড়িয়ে আছে। সে বুঝতে চেষ্টা করছে কি হলো এই মুহূর্তে। স্বপ্ন নাকি সত্যি? নূপুর এমন ব্যাট করলো। কি রে, হা করে দাঁড়িয়ে আছিস কেন? রায়হান। না কিছু না। অয়ন। শুন, কালকে একটু নূপুরকে স্কুলে দিয়ে আসিস তো। অয়ন, কাল আমার সকালে একটু কাজ আছে, তোকে ছাড়া কাউকে ভরসা পাই না। রায়হান। অয়ন কি বলবে ভেবেই পাচ্ছে না। অয়ন ভাবছে নূপুরকে নিয়ে সে যা মেয়ে কোন সময় কি করে বসে তার ঠিক নেই। তার উপর রায়হান দেখলে অন্য কিছু ভাবতে পারে। এর আগেও একবার অবাক করা কাণ্ড করেছিল নূপুর। স্কুলে গিয়ে সবাইকে বলেছিল আমি নাকি ওর বয়ফ্রেন্ড। সেদিনের পর থেকে ওর থেকে দূরে থাকার চেষ্টাই করছে অয়ন, কিন্তু রায়হানের কথা ফেলতে পারে না। কি যে করি। সকালে অয়ন এসেছে নূপুরকে নিতে। নূপুর স্কুলে যাবি না? তাসলিমা বেগম এসে বলল, অয়ন এসেছিস, বসো বাবা। শোন, ওকে একটু সাবধানে নিয়ে যাস। সব সময় তো ড্রাইভারের সাথে একাই যায়, কিন্তু কিছুদিন ধরে কেন যে মেয়েটা একা যেতে চায় না বুঝি না বাবু। এর মধ্যেই নূপুর রেডি হয়ে চলে এলো। অয়ন ওর দিকে তাকাতে চায় না, কিন্তু বেহায় মন তো আর বুঝে না, চোখ শুধু নূপুরকেই খোঁজে। নূপুরের জন্য কেন এমন লাগে অয়নের। বারবার নানান বাহানায় ছুটে আসে অয়ন, শুধু একটি বার নূপুরকে দেখতে। নূপুরের বাড়ির সামনেই অয়নের বাড়ি। অয়নের বাবা শাহজাহান আহমেদ একজন চাকরিজীবী। বাড়িতে অয়ন, তার ছোট বোন ও বাবা মা থাকেন। ছোট পরিবার। ছোট বোনটা কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে। অয়ন বেকার, চাকরি খুঁজছে, কারণ তার বাবার তো ব্যবসা নেই রায়হানের বাবার মতো, যে ব্যবসা সামলাবে। তার চাকরি চাই এখন, তাই শুধু ইন্টারভিউ দিয়ে যাচ্ছে। মনে মনে ভাবছে অয়ন, কিন্তু কোথায় যেন বাধা লেগে আছে তার, তাই কোথাও কাজে হচ্ছে না তার। দাঁড়ায়, রিক্সা ডাকছি। অয়ন। রিক্সা দিয়ে যাব না অয়ন ভাইয়া, তোমার বাইকে করে যাব প্লিজ প্লিজ। নূপুর। অয়ন নূপুরের বাচ্চামো মাখা মুখটা দেখে আর মানা করতে পারে না। সে মনে মনে হেসেই যাচ্ছে নূপুরের মুখটা দেখে। আচ্ছা, বাইকেই যাব। অয়ন। নূপুর তো মহা খুশি, সে অনেক প্ল্যান করে রেখেছে, আর কি করবে। নূপুর বাইকে উঠে কিছু দূর যাওয়ার পরই অয়নকে জড়িয়ে ধরে। অয়ন এমন কাণ্ডে ভয় পায়, আবার খুশিও হয়। অয়ন সাথে সাথে ব্রেক করে। কি রে, কি করছিস? সেভাবে কেউ বসে নাকি? তুই আমায় জড়িয়ে ধরলি কেন? রেগে। অয়ন। আরে না, ধরলে তো পড়ে যাব। তুমি শুধু খালি আমায় বকো কেন? আমার বান্ধবীরা তো তাদের বয়ফ্রেন্ডকে এভাবেই জড়িয়ে ধরে। নূপুর অসহায় ভাবে। মানে এটুকু বয়সে তোর বান্ধবীরা প্রেম করে? তার উপর আবার আমি তোর বিয়ে ফলাম কবে রে? আবার জানতে চাইছিস বকি কেন? না বকে কি, কোলে তুলে আদর করবো তাতে দাঁত চেপে। অয়ন। করো না, একটু আদর প্লিজ। আর তোমার বিয়ে করতে হবে না, আমি তোমাকে আমার বিয়ে বানিয়ে নিয়েছি। হেসে হেসে নূপুর। তুই এত পাকনা হলি কবে রে? এবার নূপুর রেগে গিয়ে অয়নের গালে দুহাতে চাপ দিয়ে বলে, আমার স্কুলে লেট হয়ে যাচ্ছে অয়ন ভাইয়া, তোমার 12 কথায় যদি আমার লেট হয় বুঝবা মজা। রেগে নূপুর বলল। অয়ন ভয় পেয়ে যায়, কারণ যা জেদি মেয়ে কি নাকি আবার করে বসে। যাচ্ছি, আমায় ওভাবে ধরবি না বলে দিলাম। অয়ন। আচ্ছা, তোমার কথা আমি কখনো শুনেছি বলে মনে হয়? নূপুর ভ্রুগুলা কোচকে বলে। না, কখনোই শুনিস না। অয়ন অসহায় ভাবে। তাহলে আজ কেন মনে হলো আমি তোমার কথা শুনবো? নূপুর। অয়ন আর কিছু বলতে গিয়েও বলল না, চুপ করে বাইক স্টার্ট দিল। আর নূপুর ওকে শক্ত করে পিছন দিয়ে জড়িয়ে ধরে আছে। অয়ন ভাবছে আজ সময়টা যদি এখানেই আটকানো যেত, নূপুরের ছোঁয়া থেকে আর দূরে থাকতে হতো না অয়নের। ভাবতে ভাবতে স্কুলে চলে আসে। নূপুর ও চুপ করে নেমে যায়। নূপুর একটু লজ্জা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে অয়ন শুধু হা করেই ছিল। অমনি নূপুর অয়নের গালে কিস করে বসে। সাথে সাথে আবার দৌড় দেয়, কারণ জানে অয়ন এখন রেগে যাবে। নূপুর দৌড় দিয়ে দেখলো সামনে তার বান্ধবীরা। নূপুরকে দেখেই বলে উঠল, বা তোর বিয়েটা তো সেই রে। আমি তো ক্রাশ খেলাম। হিয়া নূপুরের বান্ধবী।
নূপুর রেগে হিয়ার বেনি টেনে বলে, ওর দিকে নজর দিবি না, ও আমার হবু বর। লজ্জা মাখা মুখ করে নূপুর অয়নের দিকে তাকিয়ে বলল। অয়ন হাবলাকান্তদের মতো এখনো হা হইয়াছে, বুঝতে পারছে না কি করছেটা কি মেয়েটা। বিএফ থেকে বর বানিয়ে ফেললো, অথচ আমি জানি না। মনে মনে অয়ন। আস্তে আস্তে নূপুর অয়নের কাছে এসে তার হা করা মুখটা বন্ধ করতে হাত বাড়ায়। হাতটা মুখের কাছে আনতেই অয়ন চট করে হাতটা ধরে ফেলে। তুই কি করছিস বলতো নূপুর, তুই কি পাগল? আমি তোর থেকে কত বড়? তোর ভাইয়ের বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু, আর তুই একটা পিচ্ছি মেয়ে। এগুলো ঠিক না নূপুর, পড়াশোনায় মন দে। অয়ন। মন তো দিয়েছি তোমায়, বিড়বিড় করে নূপুর। কিছু বললি নাকি অয়ন? কই না, কিছু না তো, বলেই নূপুর স্কুলের গেটের ভিতর চলে গেল। একবারও পিছনে তাকায়নি। অয়ন শুধু ওর যাওয়ার দিকে চেয়ে আছে। পিছন থেকে দুইয়ের তিনটা ছেলে নূপুরকে ইশারা করে নানা রকমের কথা বলছে জোরে জোরেই। নূপুর পিছনে ফিরে ছেলেগুলোকে দেখে ভয়ে চুপসে যায়। অয়নের আর বুঝতে বাকি রইল না কেন নূপুর একা আসতে চায় না এই ছেলেগুলোর ভয়েই। এরই মধ্যে ছেলেগুলার মধ্যে একজন বলে উঠল, হায়রে পরাণ পাখি, উড়াল দি ছেড়ে দোস্ত দেখকারে নিয়ে আসছে ভাই নাকি ভাতার, বলে অট্টহাসি হাসা শুরু করলো। অয়নকে আর নূপুরকে নানান কথা বলেই যাচ্ছে। অয়ন বাইক থেকে নেমে নূপুরের কাছে চলে যায় আর বলে, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন, ক্লাসে যা। অয়ন। নূপুর প্রায় কেঁদেই ফেললো আর বলল, অয়ন ভাই, ওই ছেলেগুলারও যেমন বিরক্ত করে, বাজে কথা বলে, পথ আটকে রাখে। সেদিন তো। কথাটা বলেই চুপসে যায় নূপুর। সেদিন তো কি? কি করেছে বল অয়ন। অয়নের রাগে শরীর গিট গিট করছে, চোখ লাল হয়ে এসেছে। এবার নূপুরকে জোরে ধমক দিয়ে বলে, কি হলো বল, সেদিন কি করেছে? অয়ন। নূপুর কান্না থামিয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, সেদিন আমি স্কুলে ঢোকার সময় পিছন থেকে ওরা আমার কোমরে ঢিল মারে। বলেই কেঁদে দিল। অয়ন আরো রেগে যায় আর চুপ থাকতে পারছে না সে। তুই তোর বাড়িতে কাউকে বলিসনি কেন? এত কিছু হয়ে গেল, তোর ভাইকে বা আমাকে বলতি। অয়ন। নূপুর বলে উঠল, বলতে চেয়েছিলাম, কিন্তু ভয় পাচ্ছিলাম, ভাই বা তোমায় বললে তো মারামারি লেগে যাবে তাই। আর নূপুর। আর আর কি বল অয়ন। না কিছু না নূপুর। অয়ন নরম গলায় বলল, দেখ নূপুর, তোর যে কোন সমস্যায় আমায় ডাকবি, কখনো দ্বিধাবোধ করবি না। আমি তোর কোন ক্ষতি হতে দিব না। নূপুরের চোখে পানি দেখে অয়নের যেন কলিজাটা ভেঙে চুরমার হয়ে গেছে। অয়ন নূপুরের চোখ মুছে দিল, দুগালে আলতো করে হাত রেখে ওর দিকে চেয়ে রইল। আর কাঁদবি না, তোর এই চোখে কখনো এক ফোঁটা অশ্রু ঝরতে দিব না আমি। নূপুর ভাবলেশহীনভাবে তাকিয়ে আছে অয়নের দিকে, আর অয়নকে কাছ থেকে দেখছে, এত কাছে থেকে আগে কেউ কাউকে দেখেনি। মনে মনে নূপুর বলল, আমার অয়ন কোন নায়কের চেয়ে কম নয়, বলে জোরে হেসে দিল। এবার অয়ন হুট করে হাত নামিয়ে নেয়, তার হাত নূপুরের গালে ছিল তা খেয়ালই নেই তার। নূপুরকে ক্লাসে পাঠিয়ে অয়ন পুলিশকে খবর দেয়, পুলিশে দেওয়ার আগে ইচ্ছামতো ধোলাই দেয় ছেলেগুলোকে। তারপর সে চলে যায়। অয়নের আজ কোন কাজে মন নেই। 4টায় নূপুরের স্কুল ছুটি, তা মনে হতেই বাইক নিয়ে ছুটে যায় স্কুলে। গিয়ে দেখে নূপুর বের হচ্ছে। অয়নকে দেখে নূপুর দৌড়ে এসে বলে, তুমি আমায় নিতে এসেছো অয়ন ভাইয়া? মিষ্টি মাখা স্বরে। হুম, আসতে হলো, বন্ধুর বোন আমারও বোনের মতো, তাই রায়হান একটা দায়িত্ব দিয়েছে তাই করছি। অয়ন। অয়নের কথায় নূপুর চেঁচিয়ে বলে, কত বোন লাগে তোর? হ্যাঁ, তোর তো একটা বোন আছে, তাও কেন আমায় বোন বানাতে চলেছিস? যা, যাবো না তোর বাইকে, আমার আর ভাই লাগবে না, থ্যাঙ্কস অয়ন ভাইয়া। বলেই নূপুর হন হন করে পায়ে হেঁটে যাওয়া শুরু করে। অয়ন নূপুরের কথায় টাস্কি খেয়ে যায়। অয়ন দেখল নূপুর রিকশায় উঠে যাচ্ছে, তাই রিকশা থেকে হেডটা টান দিয়ে নামিয়ে নেয় আর তার বুকে এসে পড়ে নূপুর। কি এক অজানা অনুভূতিতে অয়ন ডুবে যায়। অয়ন নিজেকে সামলে নূপুরকে সোজা করে বলে, বাইকে উঠো। নূপুরও কথা বাড়ায়নি। বাইকে উঠে নূপুর সেই সকালের মতোই জড়িয়ে ধরে, অয়ন বাধা দিতে গিয়েও দিল না। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়ি এসে যায়। নূপুরকে নামিয়ে দিতেই নূপুর হাঁটা শুরু করে বাড়ির ভিতরে।
হঠাৎ কারো ডাকে নূপুর পিছনে ফিরে তাকায়। হঠাৎ অয়ন নূপুরকে ডেকে 2টা চকলেট দেয় আর বলল, নে, তোর তো এগুলো পছন্দ। নূপুর চকলেট হাতে নিয়ে মিষ্টি একটা হাসি দিয়েই চলে যায়। কিন্তু এই আগুন ঝরা একটা হাসি অয়নের মতো ইয়াং স্মার্ট ছেলেকে ঘায়েল করার জন্য যথেষ্ট ছিল। অয়ন নিজের বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে অয়নের মা এসে অয়নকে বলল, কিরে, চাকরির কোন খবর আছে? আর কত ঘোরাঘুরি করবি? মা, চাকরি তো খুঁজছি, ওটা কি হাতের মুয়া নাকি যে বললেই হয়ে যাবে? বলেই অয়ন ছাদে চলে যায়। অয়নদের ছাদ আর নূপুরদের ছাদটা বেশি গেপ না, একসাথেই প্রায়। ছাদে দিয়ে দেখে নূপুরও সেখানে ফুল গাছগুলোর যত্ন নিচ্ছে, আর কোন দিকে খেয়ালই নেই নূপুরের। অয়ন নূপুরকে ডাকতে যাবে ভেবেও ডাকল না। অয়ন নিজেই নিজেকে বলছে, না, এগুলো ঠিক না। নূপুর এখনো ছেলে মানুষে রয়েছে, তার এত কিছুর হুঁশ এখনো হয়নি। আর তাছাড়া রায়হান তার এত ঘনিষ্ঠ বন্ধু, সে জানতে পারলে ব্যাপারটা খুব খারাপ হবে। নতুন সম্পর্কে জড়াতে গিয়ে সেই ছোটবেলার বন্ধুকে সে হারাতে চায় না, মোটেই না। কথাটা ভাবতেই ছাদ বসে পড়ে অয়ন। নূপুরও চলে যায় ছাদ থেকে। 2 দিন হলো অয়ন নূপুরদের বাসায় যায়নি। রাতে রাশেদ সাহেব খাবার টেবিলে বসে খেতে খেতে রায়হানকে বলল, কিরে, অয়নকে আজকাল দেখছি না। অয়নের নাম শুনতেই নূপুরের মুখটা মলিন হয়ে গেল, কারণ সে 2 দিন ধরে অয়নের দেখা পায়নি। আগে চুপি চুপি অয়ন ছাদে আসতো আর নূপুরকে দেখতো, নূপুর না দেখার ভান করে থাকতো, কিন্তু নূপুর সব লক্ষ্য করতো অয়নের। 2 দিন ধরে ঘুম বা খাওয়া কিছুই ঠিক মতো করেনি নূপুর। রায়হান এবার বলল, বাবা, অয়ন চাকরির ইন্টারভিউ দিচ্ছে নানান জায়গায়, এপ্লাই করছে, তাই দৌড়াদৌড়িতে বাড়িতে আসে না, কিন্তু কথা হয় আমার সাথে। এবার রাশেদ সাহেব বলে উঠল, অন্য কোথাও কেন? আমাদের সাথে, আমাদের অফিসে বল আসতে, এখানেই চাকরি দিচ্ছি, তাকে অন্য কোথাও কষ্ট করার কি দরকার? না বাবা, তাকে বলেছিলাম, সে রাজি হয় না, সে তার নিজের যোগ্যতা দেখতে চায়। রায়হান। সবার খাওয়া শেষে সবাই উঠে যায়, কিন্তু নূপুর বসে আছে আর ভাত নাড়াচাড়া করছে, একটু মুখে তুলেনি। তা দেখে তাসলিমা বেগম বলল, কিরে মা, একটা ভাতও মুখে তুললি না, ঘুমাস না, খাস না, তোর কি শরীর খারাপ? না মা, কিছু না খেতে ইচ্ছে করছে না, বলেই নূপুর উঠে গেলে সে রুমে গিয়ে মনে মনে ঠিক করলো, কাল সকালে অয়নদের বাসায় যাবে। হ্যাঁ, সে যাবেই, গিয়ে অয়নকে জিজ্ঞেস করবে কেন এমন করছে সে, কেন কেন। কোন মতে রাতটা পার করে নূপুর, আর সকাল হতেই অয়নদের বাসায় যায়। অয়নের মা নূপুরকে দেখে খুব খুশি আর বলল, আরে নূপুর যে, এসো এসো, তুমি তো আসলে না। নূপুর হাসি দিয়ে বলল, তাই তো আর এলাম। ভালো করেছো মা, বসো, আমি নাড়ু বানিয়েছি, তোমার তো খুব প্রিয়, দাঁড়াও এখনই আনছি, বলেই অয়নের মা কিচেনে চলে যায়। আর নূপুর সেই ফাঁকে অয়নের রুমে পা বাড়ায়। অয়নের দরজার কাছে যেতেই অয়নের মা নূপুরকে ডাক দিয়ে বলে, নূপুর, অয়নকে খুঁজছো? সে তো বাড়িতে নেই, সকাল সকালই বের হয়েছে। নূপুর কিছুটা ঘাবড়িয়ে যায় আর বলে, না আন্টি, এমনি ঘুরে দেখছিলাম। অয়নের মা ও বোনের সাথে একটু গল্প করেই নূপুর বাড়ি ফিরে যায়। এদিকে অয়ন ঘরেই ছিল, তার মাকে বারণ করেছিল নূপুর আসলে না করতে, কারণ অয়ন জানে 2 দিন ওকে না পেয়ে বাড়িতে আসতে পারে। তার মা বিষয়টা কিছু আজ করতে পেরেছে। নূপুর রেডি হয়ে স্কুলে যায় শেষবারের মতো। 4 দিন পর তার পরীক্ষা, আজ শুধু অ্যাডমিট কার্ড ও কাগজপত্র ঠিক করতে গেছে। অয়ন লুকিয়ে লুকিয়ে সবসময় নূপুরকে দেখে। ছাদে নূপুর এলে অয়ন ও লুকিয়ে শুধু নূপুরের দিকে চেয়ে থাকে। রাতে অয়ন রায়হানের সাথে তাদের বাড়িতে আসে, আসে বললে ভুল হবে, জোর করেই এক প্রকার আনা হয়েছে তাকে। রায়হানের মা আরে অয়ন বলতেই নূপুর ঘর থেকে দৌড় দেয়। নূপুর এতক্ষণ ঘরে মন খারাপ করে বসেছিল, এবার তার চোখে মুখে হাসি ফুটেছে। অয়ন গিয়ে সোফায় বসে আছে, নূপুরও একটু দূরে দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। রায়হান একটু সরতেই নূপুর অয়নের কাছে গিয়ে বলে, অয়ন ভাইয়া। নূপুরের মুখে অয়ন ভাইয়া ডাক শুনে অয়নের মনে ঝড় উঠে যায়। এই ডাকটা নূপুরের মুখ থেকে 2 দিন পর শুনতে পেয়েছে সে। নূপুর আবার বলল, ভালো আছো তুমি? অয়ন কি বলবে, সে তো নিজেই জানে না সে কেমন আছে, খাওয়া নেই, ঘুম নেই, তবুও মিথ্যা করে বলল, ঘুম ভালো। নূপুর ওর অবহেলা বুঝতে পারছে, কিন্তু কিছুই করার নেই। নূপুর মন খারাপ করে চলে যেতে নিলে অয়ন পিছন থেকে ডাক দেয়, নূপুর শোন। অয়ন।
নূপুর খুশিতে 2 লাফে অয়ন কাছে এসে দাঁড়ালো আর বলল, হ্যাঁ বলো, কিছু বলতে চাও আমায়? হাসি মুখে, তোর তো পরীক্ষা চলে এসেছে অয়ন। নূপুর মুখটা গোমড়া করে বলল, হুম। ভালোভাবে পরীক্ষা দিস, নয়তো তোকে নিয়ে কোথাও যেতে আমার লজ্জা করবে অয়ন। নূপুর হুম বলে চলে যেতে নিলে হঠাৎ তার মনে হলো কি বলল অয়ন ভাইয়া, আমাকে কোথায় নিতে তার লজ্জা হবে? কেন সে আমায় কোথাও সাথে নিয়ে যাবে? নূপুর খুব খুশি হয়েছে আর অয়নের কথার অর্থ সে বুঝতে পেরেছে। হাসি মাখা মুখটা নিয়ে নূপুর রুমে গিয়ে সোজা পড়তে বসে যায়, কারণ তার অনয় তাকে বলেছে তাই তার বেস্ট রেজাল্ট চাই, তাহলে অয়ন ভাইয়া বুক ফুলিয়ে বলবে আমার নূপুর ভালো রেজাল্ট করেছে। অয়ন মনে মনে ভাবছে 2 দিন দেখা না পেয়ে নূপুর নিজের কি হাল করেছে। এখন ওর থেকে আড়ালে থাকলে পরীক্ষাটাও ভালো করে দিবে না তা অয়ন জানে, তাই অয়ন এমন করে বলে যাতে নূপুর পরীক্ষাটা অনন্ত ভালো করে দেয়। পরীক্ষার দিন নূপুর অয়নদের বাড়ি গিয়ে সবাইকে সালাম করে দোয়া নিয়ে আসে। অয়নও ছিল সেদিন। অয়ন বলল, ভালো যেন হয় বুঝলি, বলেই হাসি দিল অয়ন। নূপুর এই হাসির দিওয়ানা, তাই ইচ্ছে করছিল কামড় দিয়ে অয়নের গাল দুটো ছিঁড়ে দিক, এত কিউট কেন অয়ন ভাইয়া। মোটামুটি ভালোই পরীক্ষা চলছে নূপুরের, মাঝে মাঝে অয়নও আসে হলের সামনে দেখা করতে। একদিন দেখা করতে এসে অয়ন বলে, নূপুর আমি কদিনের জন্য দিনাজপুর যাব, 5-6 দিনের মধ্যেই চলে আসব, তোর পরীক্ষা শেষ হতে হতে তো 6-7 দিন। মন দিয়ে পড়বি আর বাকি পরীক্ষাগুলো ভালোভাবেই শেষ করবি। নূপুর এবার কেঁদেই ফেলবে মনে হয়। নূপুর বলল, তুমি না গেলেই নয়। না রে, চাকরির ইন্টারভিউ, ওখানে কয়েক ধাপ দিতে হবে, তুই পরীক্ষাটা শেষ কর ভালো করে, বলেই অয়ন বিদায় নিল। কিন্তু নূপুর মনটা ভালো নেই, তবু কোন রকমে পরীক্ষা সে শেষ করেছিল। 4 মাস হয়ে গেছে অয়ন এখনো আসেনি। ওখানে কি করছে সে? রায়হানের কাছ থেকে জানতে পারে সে তার খালার বাড়িতে থাকে। নূপুর এখন কলেজে পড়ে বললে ভুল হবে, ঠেলে ডাকিয়ে পড়ানো হয় তাকে, তার মন্দ শুধু অয়নকেই খুঁজে বেড়ায়। আরো মাসখানেক পর নূপুরের মাথায় শয়তানি বুদ্ধি আসে। সে তার বান্ধবীর মোবাইল দিয়ে অয়নকে কল দেয়। কল দিয়ে নূপুরের বান্ধবী দিয়ে বলে উঠল, আপনি কি অয়ন? অয়ন ওপাশ থেকে বলল, হ্যাঁ। আপনি কে? দিও বললে, আমি হাসপাতালের নার্স। এখানে একটা পেশেন্ট ভর্তি হয়েছে, নাম নূপুর। তার অবস্থা খারাপ, এখানে তার পরিবারের সবাই রয়েছে, তবুও আপনার নামটা নিচ্ছে। আর তার পরিবারের কাছ থেকে আপনার নাম্বারটা নিয়েই আমি কল দিয়েছি, পেশেন্ট আপনাকে একবার দেখতে চায়। প্লিজ আপনি একবারটি আসন পড়ে পান বা না পান, প্লিজ আপনি একবারটি আসন পড়ে পান বা না পান। কথাটা শুনেই তার হাত থেকে ফোনটা পড়ে যায়। অয়ন ভাবতে থাকে নূপুরের কাছ থেকে সে দূরে সরে আছে, আর আবার তার সামনে কিভাবে যাবে। আমার জন্যই নূপুর হয়তো এমনটা করেছে। আজও তো রোজকার মতো রায়হানের সাথে কথা হলো, সেও তো কিছুই বলল না। রায়হানও আমার সাথে রাগ, আমি এতদিন ধরে কারণ ছাড়াই এখানে আছি তাই। অয়নের চোখ দিয়ে পানি ঝরছে। কিছু না ভেবেই সে রওনা দেয়। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তাড়াহুড়ায় হাসপাতালের নামটা জানা হয়নি, তাই আগে সোজা নূপুরের বাড়ি গেলে পাগলের মতো এসেছে সে। শার্ট চুল এলোমেলো, চোখ লাল, হয়তো পুরো রাস্তা কেঁদেছে অয়ন। অয়ন নূপুরের বাড়িতে ঢুকতেই রায়হান অয়নকে জড়িয়ে ধরে বলল, এতদিন পর মনে হলো তোর আমাদের কথা। অয়ন শুধু বলল, তোরা সবাই ঠিক আছিস তো? হ্যাঁ আমরা তো ভালোই, তা তুই এমন পাগলের মতো কেন? রায়হান, না এমনি আমি তো, বলেই অয়ন চুপ হয়ে যায়। রায়হান অয়নকে ভেতরে নিয়ে আসে আর বলে, তুই একটু বস আমি আসছি, বলেই রায়হান তার রুমে ঢুকে যায়। এবার অয়ন ও নূপুরের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। অয়ন দেখে নূপুর অয়নকে দেখে হাসে আর বলল, কি না এসে পারলে না তো? অয়ন কিছুটা রেগে গিয়ে নূপুরকে চড় মেরে দেয় আর বলতে থাকে, তোর এই পাগলামির মানে কি তুই জানিস আমার কতটা? বলতে গিয়ে অয়ন থেমে যায়। কিন্তু চড় মারায় নূপুর রাগ করেনি, বরং খুশি হয়েছে, তার জন্যই অয়ন ছুটে এসেছে। নূপুর দৌড়ে অয়নকে জড়িয়ে ধরে। অয়ন চুপ করে দাঁড়িয়ে আছে। নূপুর জড়িয়ে ধরে বলল, এখন তো কিছু করিনি, কিন্তু এবার আড়াল হলে এমন কিছু করব তুমি ভাবতেও পারবে না, আর তুমি এসে শুধু কবর পাবে আমার।
কথাটা অয়ন নূপুরের মুখ থেকে শোনার পর নূপুরকে জড়িয়ে ধরে আর বলে, তোর এত সাহস কি করে হয় আমার সামনে দাঁড়িয়ে এগুলো বলতে? তোকে মরতে হবে না, আমি নিজেই তোকে মেরে ফেলবো যদি উল্টা পাল্টা কিছু করেছিস তো। অয়ন। নূপুর অয়নের গালে একটা চুমু দিয়ে বলল, হুম করবোই, এমন তুমি কেন নিজেকে আড়ালে রাখো? অয়ন কোন কথা না বলেই দরজাটা খুলে দেয়, কারণ রায়হান দেখলে ব্যাপারটা ভালো হবে না। আর অয়ন নূপুরকে বলে উঠল, আমি কোথাও আর যাচ্ছি না, দেখি কত সহ্য করতে পারিস আমায়। বলেই অয়ন রায়হানের রুমে চলে গেল। এদিকে নূপুর শুধু হাসছে আর অয়নের কথাই ভাবছে। অয়ন রায়হানের সাথে তার রুমে কিছুক্ষণ বসে তার বাসায় চলে যায়। অয়ন তার বাড়িতে ঢোকা মাই তার মা এসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে লাগলো, কি রে অয়ন, তুই তো এমন ছিলি না, এতদিন কি খালার বাড়িতে থাকে, আর তোর একই হাল, এমন কেন অবস্থা তোর? অয়নের মা: না মা, কিছু না, খুব তাড়াহুড়োয় বসেছি তো তাই আর কি। অয়ন: তা কার জন্য এত তাড়াহুড়া শুনি? যার জন্য দূরে সরে গেছিস, সবাইকে দূরে রেখেছিস, তার জন্যই তাড়াহুড়া নাকি তোর? কথা বলেই অয়নের মা অয়নের দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে। অয়ন কিছুটা ঘাবড়ে যায়, তাহলে কি মা কিছুটা আন্দাজ করতে পেরেছে নাকি? অয়ন কিছু বলতে যাবে তার আগেই তার মা বলে উঠল, ঘরে যাও অয়ন, ফ্রেশ হয়ে আয়। বলেই তার মা চলে গেলেন। অয়ন তার বাবা ও বোনের সাথে দেখা করে রুমের দিকে পা বাড়ায়, কিন্তু তার মন কেন যেন ছাদের দিকে টানছে। কেন টানছে সে বুঝতে পারলেও প্রকাশ করতে চায় না। অয়ন একটু চাপা স্বভাবের ছেলে। মনের সাথে যুদ্ধে পেরে ওঠা হলো না অয়নের। সে রুমে না গিয়ে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ছাদের দিকে পা বাড়াতে থাকলো। ছাদে উঠেই তার হার্টবিট বন্ধ হওয়ার মতো। নূপুর ছাদে দাঁড়িয়ে আছে, হয়তো তার জন্যই অপেক্ষা করছে। অয়ন আসতেই নূপুর তাদের ছাদের কিনারায় দাঁড়িয়ে গেল আর অয়নকে বলল, হায় হায় অয়ন ভাইয়া, তুমি এখনো এই সন্ন্যাসী লুক নিয়ে ঘুরছো, ফ্রেশ হওনি? বলেই মুখ চেপে এসে দিল। অয়ন রাগে গজগজ করতে করতে বলল, তুই দিলে তো হবো নাকি? আমি দিলে মানে? ভ্রুগুলো কুঁচকে কথাটা বলল নূপুর। অয়ন একটু আমতা আমতা করে না কিছু না বলেই আবার চলে যেতে নিল। নূপুর পিছন থেকে ডাক দিল অয়ন, কিন্তু আজ ভাইয়েটা আর বলল না। নূপুরের মুখে শুধু অয়ন নামটা শুনে অয়ন ঘুরে দাঁড়ায় আর নূপুর বলে উঠল, আমায় আজ কলেজ থেকে আনতে যাবে প্লিজ? আমি কিন্তু আর এখন ছোট নই, কলেজ পড়ি, বুঝলামই। অয়ন হাবলার মতো নূপুরের কথা শুনছে। এবার নূপুর হাতে তুড়ি বাজিয়ে বলল, কি হলো, ওর দাও যাবে তো? অয়ন এবার হুঁসে ফিরে বলল, এই আমি কত বড় তোর থেকে, আর তুই আমায় নাম ধরে ডাকছিস? তোর সাহস তো কম হয়নি দেখছি, বেয়াদব মেয়ে। নূপুর হাসতে হাসতে বলল, ওমা, তোমার ভাইয়ের ডাকটা কেমন লাগবে? তোমার তো আমি ভাই ভাবিনি, তাহলে ডাকবো কেন? আর নাম ধরে ডাকতে যখন বারণ করেছো, তাহলে বাবু সোনাময়টা টিয়া যা বলবে তাই বলে ডাকবো কেমন? বলেই হাসতে হাসতে চলে যেতে যেতে বলল, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব বলে দিলাম। বলেই নূপুর চলে গেল। অয়ন কিছুক্ষণ নূপুরের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে নিচে নেমে গেল। নিচে নামতেই অয়নের মা বাঁকা চোখে চেয়ে রয়েছে আর অয়নকে বলল, আমি জানি তুই কি চাস অয়ন, তবে বুঝে শুনে পা বাড়াস। বলেই অয়নের মা চলে গেল। অয়নের বোন চুপি চুপি সব শুনছিল। অয়ন ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একটা ঘুম দিল। ঘুম থেকে উঠে দেখে বিকেল 5টার উপর বাজে আর কেউ তাকে দেখেনি। অয়ন হঠাৎ করেই নূপুরের কথা খেয়াল হতেই ছুটে যায় কলেজে, গিয়ে দেখে কলেজ গেট বন্ধ। অয়ন ভাবল, কলেজ তো 4টায় শেষ, হয়তো আমায় না পেয়ে নূপুর চলে গেছে। ভেবে পিছনে ফিরে দেখে নূপুর বাইকে হেলান দিয়ে রাগীভাবে তার দিকে তাকিয়ে আছে। অয়ন চুপ করে বাইকে বসে স্টার্ট দেয়। নূপুরও চুপ করে বসে আছে, কিছু এসে বলছে না। আর তার থেকে গেপ রেখে নূপুর বসে আছে। অয়নের ভালো লাগছে না নূপুরের দূরে থাকা এই অবহেলা। নীরবতা ভেঙে অয়ন বলল, কি হলো, তুই এতক্ষণ আমার অপেক্ষায় ছিলি কেন রে? নূপুর বাড়ি চলে গেলি না কেন? আমি কথা দিয়ে কথা রাখি অয়ন ভাইয়া, যেন কেমন করেই বলল নূপুর। অয়ন তার কথাগুলো বুঝতে পারছে। কেন সে ভাইয়া আবার বললে? হয়তো রাগ হয়েছে ভেবেই অয়ন মুচকি মুচকি হাসে। অয়ন এবার ইচ্ছে করেই ভাঙ্গা রাস্তা দিয়ে যাচ্ছে আর বাইক ব্রেক মারছে। নূপুরও বারবার অয়নের দিকে হেলে পড়ছে। নূপুর আর না উপায় পেয়ে বুঝতে পারে অয়ন কেন এমন করছে। মনে মনে নূপুর ভাবছে, ভাঙলে তবু মুচকাবে না তুমি অয়ন?
মুখে তো একবারও বলনি তোমার ধরে বসতে, তবে চালাকি করে বাধ্য করছো ভাবছে আর হাসছে। এবার নুপুরও পিছন থেকে অয়নকে ঝাপটে ধরে ওর কাঁধে মাথা রেখে দেয়। কিছুক্ষণের মধ্যে তারা বাড়ির সামনে চলে আসে। নুপুর এখন অয়নকে জড়িয়ে ধরে কাঁধে মাথারে চোখ বুজে আছে। অয়ন নামতে বললে নামছি না বলছে, আর একটু প্লিজ। এত তাড়াতাড়ি বাড়ি নিয়ে এলে কেন? নুপুর ছাদ থেকে অয়নের মা সব দেখছে, চুপ করে দাঁড়িয়েছিল এখানে তাদেরই অপেক্ষায়। কিন্তু শুধু অয়নের মা নয়, আরও একজন সবকিছু দেখছিল, আর তিনি হলেন তাসলিমা বেগম, নুপুরের মা। অয়ন এক প্রকার জোর করেই নুপুরকে নামিয়ে দিল। অয়ন তার বাড়িতে চলে গেল, আর নুপুর আজ বড্ড খুশি। সে নাচতে নাচতে ভিতরে ঢুকতেই নুপুরের মা বলল, এত দেরি হলো আজ তোর? নুপুর আমতা আমতা করে বলল, ওই একটু দিয়াদের বাসায় গিয়েছিলাম। নুপুরের মা নুপুরকে কিছু বুঝতে না দিয়ে বলল, যা রুমে যা। অয়ন দাঁড়িয়ে আছে তার মার সামনে। অয়নের মা বলছে, তোদের নতুন সম্পর্কের জন্য পুরনো সম্পর্কগুলো যেন শেষ না হয়, দুই পরিবারেই এই একতা যেন নষ্ট না হয় অয়ন। বলেই তার মা চলে গেল। এদিকে নুপুরের মা ভাবছে অয়ন থেকে নুপুরকে দূরে রাখা দরকার, কারণ মোম আর আগুন কখনো একসাথে থাকতে পারে না। আগুনের শিখায় মোম গলবেই। সকাল সকাল অয়ন নুপুরদের বাড়িতে গেল। তা দেখে নুপুরের মা বলল, অয়ন এত সকালে এসো এসো, কিন্তু রায়হান তো বাসায় নেই। অয়ন কি বলবে ভেবে পাচ্ছে না, কারণ রায়হান নেই তা তো সে জেনেই এসেছে, সে তো এসেছে নুপুরের জন্য। তখনই নুপুর এসে বলল, আরে অয়ন। নুপুর মাকে দেখে আবার বলল, ভাইয়া তুমি? আচ্ছা এসেছো, ভালো হয়েছে। আমায় একটু কলেজে ড্রপ করে দিবে প্লিজ? অয়ন তো মহা খুশি। সে কিছু বলতে যাবে তার আগেই নুপুরের মা বলল, না না অয়নকে কেন ডিস্টার্ব করছিস, সরো, তো কাজ থাকতে পারে নাকি, তুই গাড়ি নিয়ে যা। নুপুর কি বলবে কিছু ভেবে না পেয়ে বলল, গাড়িতে ভালো লাগে না যেতে। নুপুরের মা এবার তাচ্ছিল্যের এক হাসি দিয়ে বলল, ও ঠিক আছে, আজ আমি তোকে রিক্সা করে নিয়ে যাবো, আমারও মার্কেটে যেতে হবে, তোকে দিয়ে আসবো, কেমন, রেডি হও। আর অয়ন তুমি বসবে নাকি? না না আন্টি আমি আসি, মুখটা ভার করে চলে গেল অয়ন। নুপুরেরও মনটা ভালো নেই। প্রায় এক সপ্তাহ হলো নুপুরের সাথে একটু দেখা হচ্ছে না, অয়নের ফোনে একটু কথা হয় বাস। কোথার সুযোগ নেই। রায়হানের সাথে নুপুরের বাড়ি গেলে নুপুরের মা নানান বাহানায় নুপুরকে দূরে রেখে ছাদে এলেও তার মা বিভিন্ন বাহানায় বসা থাকে। আর অয়নের মা তো আরেকটা সিআইডি আছে, সেও সুযোগ দিচ্ছে না অয়নকে। 7 দিন হলো এমনই হচ্ছে দুজনের সাথে। আরো কিছুদিন এমন ভাবে যাওয়ার পর বিকেলে হঠাৎ রায়হান অয়নকে কল দেয় আর বলে, অয়ন আজ আমরা কেউ বাসায় নেই, মা ও বাবা তারা তাদের কোন বন্ধুর বাড়ি গেছে, আসতে অনেক রাত হবে। আমি একটু অফিসের কাজে আটকে গেছি, একটা গাড়িও বাসায় নেই, মা বাবাদের আসতে রাত 10-এর 11টা বেজে যাবে, আমার তো আরো লেট হবে, প্লিজ দোস্ত নুপুরকে একটু কলেজ থেকে বাসায় পৌঁছে দে না প্লিজ। এদিকে অয়নের লুঙ্গি ডান্স দিতে মন চাইছে। তারপর ও নিজেকে সামলে নিয়ে বলল, আরে রায়হান তুই এমন ভাবে বলছিস কেন? আমি কি তোদের পর নাকি? তুই চিন্তা করিস না, নুপুরকে আমি হেফাজতে নিয়ে আসবো, আর তারা আসা অব্দি আমাদের বাসায় থাকবে নুপুর। ওকে মেরি জান বলেই হাসতে হাসতে ফোন কেটে দিলে। রায়হান বিকেলে অয়ন সময়ের আগেই নুপুর কলেজের সামনে হাজির। কতদিন পর নুপুরকে দেখবে সেই কারণে তার বুকটা ধুক ধুক করেই যাচ্ছে। কিছুক্ষণ পর দেখলো নুপুর বেরিয়ে আসে। অয়নকে দেখে নুপুর দৌড়ে অয়নের কাছে চলে আসে। দুজন দুজনের দিকে শুধু চেয়ে আছে, তাদের মুখে কোন কথা নেই। নীরবতাই যেন তাদের মনের ভাষা প্রকাশ করছে। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে অয়ন বলল, ভালো আছিস নুপুর? নুপুর কি বলবে, সে কি সত্যি ভালো আছে নাকি অয়নের জন্য পাগল হয়ে আছে? নুপুর শুধু হুম বলেই বাইকে উঠে গেল। বাইকে উঠেই নুপুর অয়নের কাঁধে মাথা রেখে দিল। নুপুরের চোখ বেয়ে গরম পানিগুলো অয়নের শার্ট ভিজে গেছে। অয়ন বেশ বুঝতে পারে নুপুর কাঁদছে। নুপুরের কান্না যেন অয়নের কলিজা ফেটে যাচ্ছে। কে বা সহ্য করতে পারে তার প্রেয়সী চোখের পানি? অয়ন এবার সহ্য করতে পেরে নুপুরকে বলল, আমি মরিনি, তোর এভাবে কাঁদতে হবে? অয়নের কথা শুনে নুপুর পিছন থেকেই অয়নকে মারতে শুরু করে দিয়েছে।
অয়ন শুধু আ করে বলল, লাগছে আমার, এমন করলে গাড়ি চালাবো কি করে, তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। নূপুরের কোন খেয়াল নেই অয়নের কথার। সে পিছন থেকে অয়নকে কিল খামচি দিয়ে যাচ্ছে। অয়ন বারবার পিছন মাথা ঘুরিয়ে নূপুরকে বারণ করে যাচ্ছে, কিন্তু সামনে বিপদ ধেয়ে আসছে, তা দুজনেরই অজানা। এর মধ্যেই একটা প্রাইভেট কার এসে যায় বাইকের কাছাকাছি। অয়ন কিছু না ভেবেই কারটার পাশ কাটিয়ে বাইকটা রাস্তার অন্যদিকে মোড় দেয়। কিছুক্ষণ পর অয়ন উঠে অয়নের পা বাইকের নিচে পড়েছে, নূপুর একটু দূরে ছিটকে পড়ে আছে। অয়ন কোন মতো নিজেকে সামলিয়ে নূপুরের দিকে যায়, আর সেই ফাঁকে প্রাইভেট কারটি চলে যায়। নিরিবিলি এলাকায় কোন লোকজন নেই। অয়ন নূপুরের কাছে গিয়ে দেখে নূপুর কিছুটা ব্যথা পেয়েছে, মাথার হালকা আর পায়ের কিছুটা উপরেও। পেটের দিকটাও কিছুটা কেটেছে, তার নূপুরের জামায় রক্ত দেখেই বোঝা যাচ্ছে। অয়ন নূপুরকে ডাকতেই নূপুর কিছুটা উঠে বসে বলতে শুরু করে, অয়ন তুমি ঠিক আছো তে? ব্যথা পাওনি তো? দেখি দেখি বলেই অয়নের শরীরে হাত বুলাতে থাকে। অয়ন নূপুরের হাত ধরে বলে, না নূপুর, আমার তেমন লাগেনি। চল বাড়ি যাই, এদিকে আকাশ অন্ধকার হয়ে এসেছে, যে কোন সময় ঝড় উঠতে পারে। তাই অয়ন ও নূপুর জলদি বাড়ির দিকে পা বাড়ায়। কিছুক্ষণের মধ্যেই ঝড় শুরু হয়ে যায়, দুজনই ভিজে যায়। তারপর ভিজেই নূপুরের বাড়ি চলে আসে। বাড়ির সামনে এসেই নূপুর চলে আসে ভিতরে। অয়নও গাড়ি পার্ক করে নূপুরের বাড়ির ভিতরে চলে যায়। তা অয়নের মায়ের চোখে পড়েছে। অয়নের মার এখন করার কিছুই নেই, সে দরজা বন্ধ করে ঘরে চলে গেল। অনেক ঝড় হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। বিকেল 5টার বাজে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, সব অন্ধকার। অয়ন নূপুরের রুমে গিয়ে দেখে নূপুরের কাপড় উঠিয়ে গলার নিচে ও পেটে হাত বুলাচ্ছে। অয়ন দেখে নূপুরের অনেক টুকি কেটে গেছে। অয়ন নূপুরের ড্রয়ার থেকে মলম নিয়ে নূপুরকে খাটে বসিয়ে মলম লাগাতে হাত দেয় তার গলার নিচে। নূপুর অয়নের স্পর্শে একটু শিহরিত হয়ে ওঠে। অয়নও সুন্দর করে মাথায় গলার নিচে মলমটা লাগিয়ে দেয়। কিন্তু পেটের কাপড় উঠিয়ে নিতেই নূপুর অয়নের হাত ধরে ফেলে। অয়ন নূপুরের কোন বাধায় মানবে না স্থির করে ফেলেছে। অয়ন নূপুরের হাত সরিয়ে পেটে সুন্দর করে মলম লাগাতে থাকে। নূপুর যেন এক অন্য জগতে হারাতে থাকে। অয়নের পাগল করা ছোঁয়ায় নূপুর পাগল হয়ে যাচ্ছে। হঠাৎ বিদ্যুৎ চমকানোর আওয়াজে নূপুর ভয়ে অয়নকে জড়িয়ে ধরে। অয়ন ও আজ বেসামালার নূপুর সে অয়নকে ঝাপটে ধরে আছে। তারা ধীরে ধীরে নেশায় মুগ্ধ হয়ে যাচ্ছে। অয়ন আর নূপুর মুখোমুখি হয়ে আছে, একজনের গরম নিঃশ্বাস অন্যজনের নাকে মুখে পড়ছে। নূপুর অয়নের ঠোঁটে আল করে চুমো বসিয়ে দেয়। নূপুর চোখ বন্ধ করে রেখেছে। অয়ন কিছুটা নিজেকে সামনে চলে যেতে নেয়, কিন্তু নূপুর অয়নের হাত ধরে ফেলে আর বলে, এটাই হয়তো নিয়তি চাইছে অয়ন, আমাদের কাছে আসতে তারা এসব ইশারাই করাচ্ছে। অয়ন কিছু না বলেই নূপুরকে কোলে তুলে নেয়, নিয়ে বিছানায় শুয়ে দেয়। নূপুর এখনো চোখটা বন্ধ করে রেখেছে। অয়ন ধীরে ধীরে তার ঠোঁট জোড়ে নূপুরের কাছে নিয়ে আসে ও একে অপরের মাঝে মিশিয়ে দেয়। বাহিরে ঝড়ের শব্দে তাদের কোন খেয়াল নেই, তারা বেসামাল হয়ে উঠেছে। অয়ন নূপুরকে তার পরিপূর্ণ ভালোবাসা দিয়ে করে নিচ্ছে। তারা একে অপরকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে। আজ কেউ কথা বলছে না, শুধু সেই সুখটুকুই উপভোগ করছে। নূপুর তার সবটা অয়নকে বিলিয়ে দিয়েছে, দুজনে এক স্বর্গের সুখে মজে আছে। প্রায় অনেকক্ষণ তারা মেতে থাকে একে অপরকে ভালোবাসার পরশে। কিছুক্ষণ পর দুজনেই খুব ক্লান্ত হয়ে শুয়ে আছে। কারো মুখে এখনো কোন কথা নেই। এদিকে মতিনের মা তাদের দুজনকে একসাথে এক রুমে দরজা বন্ধ দেখে ঘাবড়ে আছে। সে ভাবছে তাসলিমা বেগমকে ফোন দিয়ে সব জানাবে কিনা। ভয়ের ফোন দিল না মতিনের মা, কারণ তাসলিমা বেগম জানতে পারলে আগে মতিনের মারি 12টা বাজাবে সে বুঝতে পেরেছে। এদিকে অয়ন শুয়ে শুয়ে ভাবছে, কাজটা ঠিক হয়নি। নূপুর তো বাচ্চা মেয়ে, তার ডাকে সায় দেওয়া উচিত ছিল না আমার। একেই তো সে নাবালিকা, 18 হয়নি। তার উপর যদি রায়হান ও তার পরিবার জানে, তাহলে বিষয়টা খুব মারাত্মক হতে পারে। তা ভাবতেই অয়ন শিউরে উঠছে। নূপুর খুবই ক্লান্ত, সে একটু উঠে অয়নের বুকে মাথা রেখে বলে, আমরা কোন ভুল করিনি অয়ন, আমরা শুধু ভালোবেসেছি, তুমি অযথা চিন্তা করো না প্লিজ। অয়ন কিছু না বলেই নূপুর এক কপালে আলতো করে চুমু দিয়ে উঠে দাঁড়ায়। সেই ভিজা কাপড়গুলোই আবার পরে নেয়,
আর বলে, নূপুর আমার এখন অনেক কাজ, এবার আমার একটা চাকরি চাই। চাকরিটা হলে তোর এইচএসসি পরীক্ষার পর তোকে আমি আমার ঘরে নিয়ে যাব, আমার ঘরে। অয়নের কথায় নূপুর কিছুটা লজ্জা পায়, আর শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। যা ফ্রেশ হয়ে আয়, তারপর কিছু খেয়ে শুয়ে পড়িস। আমি চলে যাচ্ছি, তোর মা ও বাবা হয়তো এলো বলে খুব রাত হয়ে গেছে, বলেই অয়ন নূপুরের মাথায় হাত বুলিয়ে চলে যায়। নূপুর অয়নের সামনে মিষ্টি হাসি দিলেও সে অনেক কষ্ট পাচ্ছে, একটুও শক্তি পাচ্ছে না উঠে দাঁড়ানোর। তাই চুপ করে কোন মতো ফ্রেশ হয়ে আবার শুয়ে পড়ে। এদিকে অয়ন বাসায় এসে কলিং বেল বাজিয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর অয়নের বোন ববিতা দরজা খুলে দেয়। অয়ন একটা হাসি দিয়ে ভিতরে ঢুকে তার রুমে চলে যায়। রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে শার্টটা খুলতেই নূপুরের দেয়া আঁচড় ও কমরগুলো দেখতে পায়। সে মনে মনে হাসছে আর বলছে, পাগলি পুটকিটার ঝাল আছে বলতে হবে। অয়ন ওয়াশরুমে ঢুকবে তার আগেই অয়নের মা ঘরে ঢুকে। অয়ন যেন অপ্রস্তুত তার মায়ের আগমনে, সে চট করে শার্টটা জড়িয়ে নেয়। কিন্তু অয়নের মা সবই দেখতে পেয়েছে, ছেলের কাছে কি করে এই লজ্জার কথা জানতে চাইবে, সে তাই আর মুখ খুলল না, শুধু খাবারটা দিয়েই চলে গেল। অয়ন এবার স্বস্তির নিঃশ্বাস নেয়, হয়তো মা বুঝতে পারেনি ভেবে। অয়ন ফ্রেশ হয়ে খেয়ে নূপুরকে কল দেয়, 2-3 বার দেওয়ার পরও কল রিসিভ হলো না। অয়ন ভাবছে হয়তো ঘুমিয়ে পড়েছে, খুব ক্লান্ত তো হয়েছে তাই। অয়ন ও শুয়ে পড়ে। এদিকে মতিনের মা পায়চারি করেই যাচ্ছে, সে কি বলবে, তাদের কথা নাকি চেপে যাবে বুঝতে পারছে না। তখনই গাড়ির হর্ন, মানে নূপুরের মা চলে এসেছে। নূপুরের বাবা এসে রুমে চলে যায় আর নূপুরের মা মতিনের মার কাছে গিয়ে নূপুরের কথা জানতে চায়। মতিনের মা কিছুটা ভয় পেয়ে বলে, ওর ঘরে ঘুমাইতে শেখায় নাই, ভিজা ইচ্ছা তো কলেজ থাইকা তাই। নূপুরের মা শুধু হুম বলে আর রায়হানের কথা জানতে চায়। মতিনের মা জবাব দেয়, রায়হান তো এখন এহেনেই আফা। তাহলে নূপুর কি একা এসেছে? ভ্রু কুঁচকে নূপুরের মা, না না আফা, অয়ন বাবা নিয়েছে। মতিনের মা। অয়নের কথা শুনতেই নূপুরের মা একটু চিন্তায় পড়ে দৌড়ে নূপুরের রুমে যায়, গিয়ে দেখে নূপুর কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। নূপুরের কাছে গিয়ে নূপুরের মাথায় হাত বুলিয়ে দেয় আর নূপুরের মোবাইলটা হাতে নিয়ে দেখে অয়নের মিস কল। তা দেখে এবার একটু রেগে যায় নূপুরের মা। মোবাইলটা রেখে চট করে চলে আসে। সকাল সকাল অয়ন ছাদে চলে আসে, কারণ নূপুর সকালবেলা একবার ফুল রাতগুলোর কাছে আসবে তাদের চুমু খেতে। এদিকে নূপুর বিছানা ছেড়ে উঠতেই পারছে না, একে তো কাল ভিজেছে তাই জ্বর, আর তার উপর কালকের ঘটনা সে পেট ধরে শুয়ে আছে। নূপুরকে না দেখতে পেয়ে নূপুরের রুমে যায়, তার মা গিয়ে দেখে নূপুর এখনো ওঠেনি। মাথায় হাত বুলিয়ে ডাকতে যাবে এমনি দেখে নূপুরের গা পুড়ে যাচ্ছে জ্বরে। নূপুরের মা তাড়াতাড়ি এসে তার বাবাকে ডাকে, রায়হানকে ডাকে, সবাই নূপুরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এত আদরের মেয়ে তাদের, নূপুরের বাবা তো কান্নাই করে দেবে এমন ভাব। নূপুরের দাদি ঘর থেকে বের না হতে পারলেও বুঝতে পারছে কিছু হয়েছে। ডাক্তার এসে কিছু মেডিসিন দিয়ে যায়, কিছু খাইয়ে ওষুধগুলো খাওয়ানোর কথা বলে। নূপুরের মা এক বাটি স্যুপ নিয়ে নূপুরকে উঠিয়ে খাওয়াতে গেলে দেখে নূপুরের গলায় আর বুকে কেমন দাগ কালো হয়েছে। সে এবার কিছুটা আন্দাজ করতে পেরেছে। নূপুরকে খাইয়ে ঔষধ দিয়ে ছাদে আসে নূপুরের মা, এসে দেখে অয়ন দাঁড়িয়ে আছে। নূপুরের মাকে দেখে অয়ন একটু অন্যদিকে ফিরে যায়, আর নূপুরের মা শুধু আর চোখে অয়নকে দেখছে, তার প্রতিক্রিয়াটা কি হয়। নূপুরের মা এবার অয়ন বলে ডাক দেয়। অয়নও তাকিয়ে বলে, ও আন্টি, গুড মর্নিং। নূপুরের মা ও বলে, হুম মর্নিং। এত সকালে তো কখনো ছাদে দেখি না তোমায়, তাহলে আজ কেন এলে? অয়ন কিছুটা ঘাবড়ে, এমনি আন্টি এমনি। নূপুরের মা কথা না বাড়িয়ে নিচে চলে আসে। কি করবে, কাকে কি বলবে বুঝতে পারছে না, তার উপর আবার নূপুরের এত জ্বর। আজ নূপুরের কলেজও যাওয়া হলো না, বিকেলের দিকে জ্বরটা কিছুটা কমে আসে। তাই উঠে বসে ফোনটা হাতে নিয়ে দেখে অয়নের প্রায় 50-এর উপর মিস কল। অয়ন ও দুশ্চিন্তায় আছে, কি হলো, মেয়েটার শরীর খারাপ হলো না তো? নূপুর অয়নকে কল দিবে তার আগেই নূপুরের মা ঘরে ঢুকে, তাই মোবাইলটা চট করে রেখে দেয়। নূপুরের মা দেখে জ্বরটা একটু কম, তাই খুশি হলো, কিন্তু এই কালো দাগগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করতে পারছে না। এবার অয়ন ও নূপুরের জন্য কঠিন সময় আসতে চলছে।
অয়ন খুব চিন্তায় আছে নূপুরের বাড়ি যাবে কিনা। নূপুরও কিছুটা ভালো এখন, কিন্তু তার মা নয়তো মতিনের মা বাবা ভাই কেউ না কেউ তার কাছে রয়েছেই। নূপুরও অয়নের সাথে কথা না বলতে পেরে খুবই হতাশ। সারাদিন এভাবেই কেটে গেল। রাতে খাওয়ার পর্ব শেষ করেই নূপুর রুমে গিয়ে অয়নকে কল দিতে গেল, কিন্তু নূপুরের মা এসে হাজির আজ রাতে নাকি নূপুরের সাথেই ঘুমাবে সে। নূপুর বেচারি কিছুই বলতেও পারছে না। হয়তো আমার অসুস্থতার কারণে মা এমন করছে, এটা ভেবে নূপুর চুপ থাকে। অনেক রাতে অয়নকে মেসেজ করে জানায় কাল কলেজে আসতে। মা সারাদিন পাশে ছিল, আমার একটু জ্বর ছিল তাই। অয়ন ওর সাথে সাথে রিপ্লাই দিল। অয়নও জেগেছিল, তার ঘুম আসছিল না, মনটা তার শান্ত নিতে হয়তো। নূপুর, তুই এখন ঠিক আছিস তো? আমার খুব কষ্ট হচ্ছে, সারাদিন তোর দেখা পাইনি, কলও দিসনি তাই। আরে এত চিন্তা করো না, আমি ঠিক আছি, কালকে একবার কলেজে এসো। নূপুর। হ্যাঁ, তা তুই না বললেও আসতাম। অনয়, আচ্ছা তোর কোনো অন্যরকম সমস্যা হয়নি তো? নিয়ে ছাড়া আর কিছুই বলতে পারল না অয়ন। না বলতে পারলে নূপুর কিছুটা বুঝতে পেরে বলল, কি না বললে বুঝবো কিভাবে, কোন সমস্যার কথা বললে? অয়ন এবার কি বলবে, কিভাবেই বলবে, মেয়েদের মতো লজ্জায় সে শেষ। নূপুর শুধু এক কথায় আটকে আছে, বলো না বলুন, কিসের কথা বললে? এবার অয়ন মেসেজ করলো, কাল কলেজ এসে বলি, নয়তো এখন এসে দেখায় কিসের সমস্যা। এবার নূপুর একটু লজ্জা পায়। আরো কিছুক্ষণ ট্যাক্স করার পর দুজনেই ঘুমিয়ে যায়। এবার নূপুর একটু লজ্জা পায়। আরো কিছুক্ষণ চ্যাট করার পর দুজনেই ঘুমিয়ে যায়। সকালবেলা নূপুর তাড়াতাড়ি রেডি হয়ে গেছে কলেজ যাবে বলে, কিন্তু বের হওয়ার আগে দেখে তার মাও রেডি। নূপুর বলল, কোথায় যাবে নাকি মা? হ্যাঁ যাবো তোর কলেজে। নূপুরের মা, কেন আমার কলেজে কেন? নূপুর অসহায় ভাবে বলে, কেন তোর শরীর ভালো না তাই তোকে একা ছাড়ছি না, রায়হান তো কাজে ব্যস্ত তাই রোজ তার আসা যাওয়া সম্ভব না, আর আমি তো ফ্রি থাকি, আমিই নিয়ে যাব তোকে প্রতিদিন। একবার বলেই নূপুরের মা গাড়িতে গিয়ে বসে পড়ে। নূপুরের আর কোন উপায় নেই, সে কি বলবে তার মাকে, তাই চুপ করে গাড়িতে গিয়ে বসে। নূপুরের মা মনে মনে ভাবছে, যে করেই হোক অয়ন থেকে নূপুরকে দূরে রাখতে হবে, নয়তো দুই বন্ধুত্বের সম্পর্কের মাঝে বিরাট ফাটল ধরবে। রায়হানের ভয়ানক রূপটা হয়তো এবার জানান দেবে, ভেবেই নূপুরের মা কেঁপে ওঠে। কারণ রায়হানের ভিতরের যা নোয়ার রূপটা তার মা আর বাবা ছাড়া কেউ জানে না। নূপুরের মায়ের অয়নকে পছন্দ হয় না এমন নয়, তবে সে শুধু অয়ন আর নূপুরকে রায়হানের অন্য রূপটা থেকে আড়ালে রাখতে চাইছে। নয়তো রায়হান অয়নকে ভাবতেই নূপুরের মায়ের গায়ের লোম দাঁড়িয়ে উঠছে। তারা কিছুক্ষণের মধ্যেই কলেজ এসে হাজির। নূপুর গাড়ি থেকে নেমে যায়, আর নূপুরের মা নূপুরের মাথায় হাত বুলিয়ে বলে, যা মা, খারাপ লাগলে কল দিস, আর শোন ছুটির সময় আমি এসেই নিয়ে যাব। এদিকে অয়নও এসেছিল কলেজের সামনে, একটা চায়ের দোকানের সামনে ছিল। নূপুরের মাকে নূপুরের সাথে দেখে লুকিয়ে পড়ে অয়ন। নূপুর কলেজের ভিতরে চলে যায়। আজও তাদের দেখা হলো না। কলেজের ভিতর ঢুকেই অয়নকে কল দেয় নূপুর, আর তার মায়ের আসা যাওয়ার ব্যাপারটাও বলে। অয়ন কথায় বলতে পারছে না, হয়তো কান্নাই করে দেবে এমন ভাব করে বলে, তাহলে তোর দেখা পাবো কি করে? অয়ন, কেন দেখা না হলে কি ভালোবাসা যায় না? আমার অনুভূতি তোমার শরীর জানান দেবে আমার ভালোবাসার। নূপুর, না, তোকে আমার সামনে চাই, তোকে চাই চাই। অয়ন, হা হা, আরে উতলা হচ্ছ কেন? ভাইয়ের সাথে বাড়ি এলেই দেখা পাবে, আর ছাদে আসবে সকালে, বেশ দেখা হবে। নূপুর, না, আমার এভাবে না, তোকে আপন করে চাই, রোজ চাই, সে দিনের মতো তোর ভালোবাসার পরশ চাই। অয়ন, আরে আরে, তোমায় তো লাজুক ভাবতাম, তুমি তো খুব রোমান্টিক আর কিছুটা নির্লজ্জও বটে, বলেই নূপুর এসে দিল। এবার অয়ন গম্ভীরভাবে বলল, যাই বলিস, তুই আমার আবেগটাকে বাঁধন ছাড়া করেছিস, তাই তুই আমায় সামাল দিবি। খুব কষ্টে আগে নিজেকে আটকাতাম, কিন্তু এখন তা পারবো না, তাই আমি একটা চাকরির জন্য ছুটবো। একটু তোদের বাড়ি আসা কম হলেও রোজ সকাল ছাদে তোকে চাই, একবার হলেও আমার মাথায় তুই হাত বুলাবি, আর চাকরিটা পেলেই আমি তোর বাবার সাথে কথা বলবো, বলেই অয়ন ফোন কেটে দেয়। নূপুরও খুব খুশি, কারণ তার অয়ন ভাইয়া তাকে কত ভালোবাসে। অয়ন চাকরির জন্য ছুটছে, শুধু একটা চাকরি তার চাই চাই।
রোজ সকালে অয়ন ছাদে যায়, কিন্তু নূপুরের সাথে কথা বলতে পারে না, কারণ নূপুরের মা ছাদে বসা থাকে যতক্ষণ নূপুর ফুলের গাছগুলোকে যত্ন নেয়। কথা না হয় ফোনে বলবে, কিন্তু দেখা তো হচ্ছে, এটুকুই যথেষ্ট বলে অয়ন নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। এমন করেই দিন এগুতে থাকে। ফোনে একটু কথা, ছাদে দূর থেকে দেখা, বাস নূপুরের মাও চেষ্টায় আছে তাদের দূরে রাখার। এমন করে প্রায় 2 মাস কেটে গেল। অয়ন আজ খুব খুশি, কারণ সে একটা চাকরি পেয়েছে, ভালো পোস্ট ও ভালো বেতনের। এবার তার নূপুরকে আটকাবে কে তার থেকে? এবার বুক ফুলিয়ে নূপুরকে চাইবে তার বাবার কাছ থেকে। কিন্তু কিছু জিনিস অয়নের অজানা। সে আগে নূপুরকে বলতে চায় খবরটা, ফোনে নয় দেখা করে, তাই নূপুরকে ছাদে আসতে বলে অয়নও ছাদে আসে। নূপুর চুপচাপ দূরে দাঁড়িয়ে আছে। অয়ন আজক্ষণ বাধায় মানেনি, সে তাদের ছাদের রেলিংয়ে উঠে লাফ দেয় নূপুরদের ছাদে। নূপুরও কিছুটা ভয় পায় তার লাফ দেওয়ায় যদি কিছু হয়ে যেত। অয়ন সেদিকে খেয়াল করেনি, এসেই নূপুরকে জড়িয়ে ধরে আর বলে, নূপুর আমার চাকরি হয়ে গেছে, নূপুর আমার চাকরি হয়ে গেছে বলেই নূপুরের কপালে আলতো করে অয়নের ঠোঁট ছুঁয়ে দেয়। আমারও তোমায় কিছু বলার ছিল অয়ন ভাইয়া, একটু কান্না গলায়। বলার সাথে সাথেই কেউ পিছন থেকে অয়নের কলার চেপে ধরেছে। অয়ন পিছন ফিরে দেখার আগেই তার মাথায় রড দিয়ে বাড়ি দেয়। অয়ন বাড়ি খেয়েও এত কষ্ট হয়নি যতটা দেখে কষ্ট পেয়েছে তাকে কে আঘাত করলো। রক্তের বন্যায় ভেসে গেল অয়নের শরীর, মাথায় হাত দিয়ে ধপ করে নিচে পড়ে গেল অয়ন। যা দেখে নূপুর অয়ন ভাইয়া বলেই জোরে চিৎকার করে উঠে, তারপর গা হারিয়ে ফেলে। কিছুক্ষণ আগে নূপুরের শরীরটা বেশি ভালো না, কদিন ধরে বমি, মাথা ঘোরানো, কিছুই মুখে তুলতে পারছে না। সে আনমনে বসে আছে তার রুমে। নূপুরের মার কেমন সন্দেহ হচ্ছে 2 দিন ধরে। তাই তিনি সোজা রান্নাঘরে চলে যায় মতিনের মার কাছে, গিয়ে তাকে অনেক রকম জোর করে ধমকিয়ে ভয় দেখিয়ে সেদিনের ঘটনা জানতে পারে। তার সন্দেহ আর একটু বেড়ে গেছে। কি করবে এখন? নূপুরের মা সব শোনার পর নিজেকে আর স্থির রাখতে পারছে না। সোজা বাহিরে চলে যায়। কিছুক্ষণ পর এসে নূপুরকে প্রেগন্যান্সি টেস্ট কিট এনে নূপুরের হাতে দেয়। নূপুর ভয়ে চুপসে আছে, কারণ এই জিনিসটার বিষয়ে সে জানে আজকাল ইন্টারনেটে সব দেখা যায়। নূপুর মনে মনে ভাবছে, মা হঠাৎ এমন জিনিস কেন আমার হাতে দিল? নূপুরের মা এবার রাগে গজগজ করে বলল, এখনই ওয়াশরুমে যা। নূপুর কিছু বলতে যাবে তার আগেই তার মা তাকে ওয়াশরুমে ধাক্কা দিয়ে দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর নূপুর আসে, ভয়ে সে চুপসে আছে। এবার নূপুরের মার আগে চাহনি দিয়ে টেস্ট কিটটা নিয়ে নেয়। এবার নূপুরের মা মাথা ঘুরিয়ে বসে পড়ে বিছানায়, কারণ রেজাল্ট পজিটিভ এসেছে। নূপুরের মা এবার আর নিজেকে কন্ট্রোল রাখতে পারছে না। এবার সে নূপুরের হাত চেপে ধরে বলে উঠল, এটা কি করলি নূপুর? তুই বল, কি করলি? এমনটা করার সময় একবারও আমাদের কথা চিন্তা করলি না কেন? কোন আবদার তো অপূর্ণ রাখিনি আমরা, তাহলে কেন? তোর অয়নকে ভালো লাগে তা আর কাউকে না বললে আমাকে তো বলতে পারতি। কেন এমন করলি কেন? বলেই নূপুরের মা কান্না জুড়ে দেয়। নূপুরও কাঁদছে। আবার নূপুরের মা নূপুরকে বলে উঠো, চুপ, একদম চুপ, কোন আওয়াজ করবি না, একদম না। তোর বাবার আর আমার একটা মেয়ের শখ ছিল, কিন্তু তা পূরণ হচ্ছিল না বলে কত কান্না করেছি। কিন্তু মেয়ে হলে বংশের ইজ্জত নষ্ট হবে, এমনটা জানলে তোকে সেই ছোটবেলায় মেরে ফেলতাম। তুই আজ আমার সাথে গিয়ে বাচ্চাটা নষ্ট করবি। বলেই কান্না জুড়ে দেয়। নূপুর এটা শোনার পর আর ভেঙে পড়ে। নূপুর তার আর অয়নের ভালোবাসার চিহ্ন শেষ করতে রাজি হয় না। এই নিয়ে তার মার কাছে বহু অনুরোধও করছিল। রুমের বাহিরে থেকে সব শুনছিল রায়হান। তার চোখ রক্ত বর্ণ ধারণ করেছে। এই মুহূর্তে সে মানুষ খুব নাও করে ফেলতে পারবে। এমনি কল আসে অয়নের ফোন থেকে। তার নূপুরের মা রিসিভ করতেই ওপাশ থেকে অয়ন বলে উঠে, নূপুর একটু ছাদে আয় তো, বলে লাইনটা কেটে দেয়। তারপরে এই কাণ্ড ঘটে। বর্তমানে নূপুরকে হাসপাতালে নেওয়া হয়েছে, অয়নকে আইসিইউতে নেওয়া হয়েছে। নূপুরকে হাসপাতালে নেওয়া হয়েছে, অয়নকে আইসিইউতে রাখা হয়েছে। অয়ন যখন দেখলো রায়হান তাকে আঘাত করেছে, সে আর কোন শব্দ করেনি। অয়নের মা ও অয়ন আসার একটু পরই ছাদে এসে দেখে অয়ন লুটিয়ে পড়ছে। রায়হানের বাবা এসে রায়হানকে চড় মেরে রডটা হাত থেকে নিয়ে নেয় এবং অয়নের বাবা মা ও নূপুরের বাবা মা দুজনকেই হাসপাতালে নেয়।
অয়নের অবস্থা ভালো না, অনেক রক্ত ঝরেছে শরীর থেকে, ডাক্তাররা ছুটাছুটি করছে। অয়নের বাবা মা আর নূপুরের বাবা মা তুমুল ঝগড়া বাঁধিয়েছে। অয়নের মা সবকিছু জানার পর বলে উঠল, শুধু আমার ছেলেরই দোষ, আপনাদের মেয়ের কোন দোষ নেই? তাহলে আমার ছেলের এই হাল কেন করলো? এবার নূপুরের মা চিৎকার দিয়ে বলে উঠল, হ্যাঁ আমার মেয়ের দোষ, তাই এই বাচ্চা পৃথিবীর আলো দেখবে না, কখনোই না। যে ছেলে বিয়ের আগে নাবালিকা মেয়ের সাথে এমন জঘন্য কাজ করতে পিছুপা হয়নি, তার কোনো অস্তিত্ব নূপুরের কাছে থাকবে না। অয়নের মা বাবা ও বোন কথাটা শোনার পর খুব বড় শকর খায়। অয়নের মা কান্না করে বলে, বোন এমনটা করবেন না, ওটা তো নূপুর আর অয়নেরই অংশ, আমরা তাদের বিয়ে দিয়ে দিলেই সব সমস্যা মিটে যাবে। নূপুরের মা মনে মনে রাজি, কিন্তু রায়হানকে ভয় পাচ্ছে। রায়হানের ভয়ে কিছু বলতে পারছে না। এবার রায়হান অয়নের মার মুখোমুখি হয়ে এসে আরেক কাণ্ড বাঁধিয়ে দেয়। রায়হান এসে অয়নের বোন কবিতাকে দেখিয়ে বলে, আমি যদি আজ এমন করতাম, নূপুরের জায়গায় যদি কবিতা থাকতো, তাহলে কি আপনি এমনটাই করতেন? রায়হানের কথা শুনে অয়নের পরিবার থমকে যায়। অয়নের বাবা ঝামেলা চায়নি বলেই রায়হানকে পুলিশে দেয়নি, কিন্তু হোমাও করেনি কাউকে। এবার অয়নের বাবা রায়হানকে ঠাস করে চড় মেরে দেয়। এতে উপস্থিত সবাই চুপসে যায়, কারণ অয়নের বাবা ঝামেলা করার মতো মানুষ নয়। কিন্তু আজ তার একমায় ছেলে তার বুড়ো বয়সে লাঠি আজ রনের পথে কি করে বা নিজেকে সামনে রাখবে। এদিকে নূপুরের জ্ঞান ফিরেছে সেই কখন, সে সব শুনছে তাদের কথা। কথাগুলো শুনে ভয়ে আটকে গেছে নূপুর। এবার রায়হানের বাবা জোর গলায় বলে, বাচ্চা নষ্ট করার ব্যবস্থা করা হোক এখনই, বলে নূপুরের কেবিনের দিকে পা বাড়ায়। কথাটা শুনে ভয়ে চুপসে আছে নূপুর, না সে কিছুতেই তাদের এই বাচ্চা নষ্ট করবে না। তার অয়ন ভাইকে তার সেরা উপহার হিসেবে তাদের বাচ্চাকে দিতে চায়। তাই সে পালিয়ে আসে হাসপাতাল থেকে। নূপুরের বাবা নূপুরকে তার বেডে না পেয়ে নূপুর বলে চিৎকার করে ওঠে। সবাই দৌড়ে যায়, কেবিনে গিয়ে দেখে নূপুর নেই। এবার নূপুরের মা কান্নায় ভেঙে পড়ে। রায়হান কান্না করতে করতে বেরিয়ে পড়েছে নূপুরকে খুঁজতে। নূপুরের বাবা নূপুরকে খুঁজতে বেরিয়েছে। অয়নের অবস্থা কিছুটা ভালো, তবে জ্ঞান ফিরেনি এখনো। সন্ধ্যা হয়ে এলো, নূপুরের কোন খোঁজ নেই, তাই পুলিশকে এবার খবর দেওয়া হলো। অয়নের পরিবারও চিন্তায় আছে, কোথায় গেল মেয়েটা, তার উপর শরীরের এই অবস্থা। রাত 8টার দিকে অয়নের জ্ঞান ফিরে। চোখ খুলে তাকিয়ে সবাইকে দেখতে পাচ্ছে রায়হান ও তার পরিবারও ছিল সেখানে। কারণ নূপুরকে পাওয়া যাচ্ছে না। সবাই ভাবছে অয়নের জন্য, যদি তাদের মেয়েকে ফিরে পায়। রায়হান অয়নকে একবার দেখে চলে যায় আবার নূপুরের খোঁজে। অয়নের প্রথম শব্দটা ছিল, নূপুর কেমন আছে? কারণ অয়নের কানে নূপুরের ডাক পৌঁছেছিল, তাকে জ্ঞান হারাতে দেখেছে সে। পরেও অয়ন সেন্সলেস হয়েছে। কি বলবে এবার, কারো মুখে কথা নেই। অয়ন আবার বলল, নূপুর কেমন আছে বলো, ভয় ভয় চাহনিতে। নূপুরের কিছু হলো না তো অয়নের মুখে এবার ভয় ফুটে ওঠে। এখন কি বলবে, তাকে কারো কোন কথাই মুখ থেকে বের হচ্ছে না। এবার অয়নের বোন কবিতা বলে উঠল, ভাই আর নূপুরকে পাওয়া যাচ্ছে না। অয়নের মাথায় ব্যান্ডেজ শোয়া থেকে উঠবে সেই ক্ষমতা নেই, তাও চেষ্টা করছে উঠার জন্য। অয়নের মা তাকে উঠতে বাধা দিয়ে বলে, বাবা তুই অসুস্থ, উঠিস না। কি হয়েছে নূপুর, কোথায় বলো আমায়, উত্তেজিত হয়ে বলছে অয়ন। কবিতা এবার সব খুলে বলে। নূপুর প্রেগনেন্ট, সে মা হবে। ভাবতেই অয়ন খুশি হতে পারছে না, কারণ নূপুরকে পাওয়া যাচ্ছে না এখন। অয়ন এবার তার স্যালাইন খুলে উঠতে চাইছে, তবে ডাক্তার ও তার পরিবারের লোকজন বাধা দিচ্ছে। কিন্তু সে কারো বাধাই মানছে না, শুধু ছটফট করছে। তাকে জোর করে ঘুমের ইনজেকশন দেওয়া হয়। ঘুম ঘুম ভাব নিয়ে অয়ন কান্না করছে, তার শরীর অবশ হয়ে আসছে, শত চেষ্টা করেও তার চোখ খোলা রাখতে পারছে না। কিন্তু এবার অয়ন শরীরের সমস্ত শক্তি দিয়ে জোরে চিৎকার দিয়ে বলে, আপনাদের জন্য আজ আমার নূপুর হারিয়েছে। যদি আপনারা বাচ্চা নষ্ট করার কথা না বলতেন, তাহলে সে এমনটা কখনোই করতো না। যদি আমার নূপুর আর বাচ্চার চুল পরিমাণ কোন ক্ষতি বা কিছু হয়, তাহলে এই আমি অয়ন বলে দিলাম, সব ধ্বংস করে দিব সব সব। বলেই ঘুমের রাজ্যে তলিয়ে যায়। অয়নের বাবা রায়হান ও নূপুরের বাবা চারিদিকে লোক পাঠিয়েছে, নিজেরাও খুঁজছে। পুলিশ তো আছেই। একটু পর থানা থেকে কল আসে রায়হানের কাছে। হ্যালো রায়হান বলছেন?
পুলিশ? জি, কেন? রায়হান: হ্যাঁ, আপনারা একটা মিসিং ডায়েরি করেছেন তো সেই মেয়ের যেমন বর্ণনা দিয়েছেন ঠিক তেমন কাপড়ও কিছুটা মিল আছে, তবে চেহারাটাতে দলে যাওয়ায় বোঝা যাচ্ছে না। আপনারা এসে শটা দেখে যান। এমন একজন মেয়েকে এনেছি, একবার সরকারি হাসপাতালে এসে দেখে যান এটা কি সেই কিনা বলে কল কেটে দিল থানা থেকে। রায়হান হাত থেকে ফোন ফেলে দিয়ে নুপুর নুপুর বলে চিৎকার করতে থাকে। রায়হানের বাবাকেও পুলিশ কল দিয়েছে। অয়নের বাবাও খবরটা পেয়েছে, তাই কবিতাকে কল করে সব বলে তারা তিনজন সরকারি হাসপাতালে রওনা দেয়। কিছুক্ষণ পর হাসপাতালে গিয়ে মর্গে শটার সামনে দাঁড়িয়ে আছে রায়হান ও তার বাবা। শটার মুখ খোলার সাহস হচ্ছে না কারো। অয়নের বাবা একটু সাহস করে মুখের কাপড় সরায়, এবার শয়ের চেহারা দেখে সবাই শিউরে উঠে কান্না জুড়ে দেয়। অয়নের বাবা মুখের কাপড় সরাতেই শিউরে উঠেছে, মুখটাতে তলে গেছে মুখ দেখে বোঝার উপায় নাই এটা কে। উপস্থিত সবাই ভয় পেয়ে যায় সের চেহারা দেখে। ওয়ার্ড বয় পিছন থেকে এসে বলল, স্যারটা কয়ের নিচে পা পড়ছে, মাথাটা একদম চাকার নিচে পড়ছিল, তাই সের অবস্থায় এরকম। রায়হান এবার শটার কাছে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, না এটা আমার বোন নয়, এটা অন্য কেউ। রায়হানের বাবা জোর দিয়ে বলছে, এটা আমার মেয়ে নয়, আমার একে খুঁজুন আপনারা প্লিজ, যত টাকা লাগে সব দিব, আমার মেয়েটাকে এনে দিন। বলেই তারা হাসপাতাল থেকে চলে গেল আবার নুপুরের সন্ধানে। দিন শেষ, রাত পেরিয়ে গেল, নুপুরের কোন খোঁজ এখনো পাওয়া যায়নি। সকালে অয়নের বাবা ও নুপুরের পরিবারের সবাই এসেছে অয়নকে দেখতে। অয়ন চোখ খুলেছে, সারা রাত ঘুমের কারণে চোখটা খুলতে না পারলেও তার অন্তরাত্মা নুপুরকেই খুঁজছিল। অয়ন উঠেই আবার পা গলানো শুরু করেছে, নুপুর কোথায়, নুপুর কোথায়। রায়হানকে দেখতে পেয়ে অয়ন তার সেলাইনটা টান মেরে খুলে উঠতে চাইছে, কিন্তু বারবার বিছানায় পড়ে যাচ্ছে। কারো বাধায় সে আজ মানছে না। তার মা আর বাবাকে এক প্রকার ধাক্কা দিয়ে সে রায়হানের কাছে যায়। মাথায় প্রচন্ড ব্যথা পাওয়ার কারণে অয়ন দাঁড়াতে পারছে না। রায়হান এগিয়ে অয়নকে ধরতে গেলেই অয়ন রায়হানের হাত এক ঝটকায় সরিয়ে রায়হানের কলার চেপে ধরে। অয়ন রেগে একাকার হয়ে যাচ্ছে। তোর জন্য আমার নুপুর আজ আমার কাছে নেই, তোর যা মনের ঝাল ছিল তা আমার উপর মিটা, কিন্তু আমার নুপুরকে এনে দে। তোদের সাহস কি করে হয় আমার সন্তান নষ্ট করার, বল কিভাবে হলো এত সাহস? আমার বন্ধুত্ব দেখেছিস, শত্রুতা দেখিসনি, বলেই রায়হানের গালে চড় বসায় অয়ন। রায়হান আজ কিছুই বলছো না, শুধু পানি ঝরছে চোখ থেকে। কারণ রায়হান ও নিজেকে অপরাধী ভাবছে। এবার রায়হান অয়নের হাত জোর করে বলে, ভাই আমার বড় ভুল হয়ে গেছে, আমার জন্যই সব হয়েছে। যদি এতটা কঠোর না হতাম আর তোদের ভালোবাসাটা মেনে নিতাম, তাহলে এমনটা হতো না ভাই। আমি ভেবেছিলাম তুই আমার বোনটাকে সিয়ে থেকে ব্যবহার করেছিস, তাই বলেই রায়হান কান্না করে দেয়। মেয়েদের মতো হাও মাও করে। অয়ন ও রায়হানকে ছেড়ে দিয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ে আর কান্না করতে থাকে। কোথায় আমার নুপুর, কোথায় নুপুর, প্লিজ তুই ফিরে আয়। কোন ভুল সিদ্ধান্ত তুই নিতে পারবি না আমি জানি। কোথায় লুকিয়ে আছিস, আর ফিরে আয়। তোর অয়ন ভাই তোকে ডাকছে, আর তুই আসছিস না, কত বেয়াদব তুই, কত বেয়াদব। বলেই পাগলের মতো সব ভেঙে ফেলে দিচ্ছে কেবিনের। নুপুর ও তাদের দুইজনের বাচ্চা, সেদিনের ছোট ভুল ভুল নয়, ভালোবাসার প্রতীক তাদের সন্তান, সব হারিয়ে আর অয়ন যেন পাগল হয়ে গেছে। সবাই মিলে শুধু নুপুরকেই খুঁজছে। চারিদিকে লোকজন টাকা ছিটাচ্ছে, তাও কোন খবর নেই নুপুরের। অয়ন এখন কিছুটা শারীরিকভাবে সুস্থ হলেও ভেতরে তার সব অয়ন ভাইয়া একটু শুনে যাও না, কতদিন হলো কথাটা শুনতে পায় না সে। কোনো দিক থেকে কোন খবর পাওয়া যাচ্ছে না। সবার শুধু বেঁচে থাকার একটাই কারণ, নুপুরের বাচ্চা ও নুপুরকে তারা চায় যদি সারা জীবন লাগে তাহলেও রাজি। আজ প্রায় 8 মাস হলো নুপুরের কোন খোঁজ পাওয়া যায়নি এখনো। 8 মাসে অনেক কিছু পাল্টে গেছে। নুপুরের দাদি যে কিনা বিছানায় পড়ে থাকতো, উঠতে না পারলেও সব শুনেছে। আদরের নাতনিকে পাওয়া যাচ্ছে না, সব শুনে উনি স্ট্রোক করে মারা যান। নুপুরের বাবা আর রায়হান অফিসে যায় না। রায়হান সহ যত্নে আছে সব খাওয়া শুরু করেছে, কারণ তার বোনের এই অবস্থার জন্য সে নিজেকে দায় মনে করে। নুপুরের বাবার শরীরটা ভালো না, খাওয়া দাওয়া করে না, সারাক্ষণ নুপুর নুপুর করে আর সে বিছানায় পড়া।
নূপুরের মা শুধু গেট ধরে দাঁড়িয়ে থাকে, এই বুঝি নূপুর এলো বলে। অয়ন নূপুরের পরিবারের হাল ধরেছে। নূপুরের বাবার ব্যবসা অয়ন আর কবিতা মিলে সামলায়। অয়ন নূপুরের শোকে পাথর হয়ে গেছে। হে ছাড়া তার মুখে কথা নেই। হাসি খুশি থাকা ছেলেটা খুব ভয়ানক হয়ে গেছে। অফিস থেকে শুরু করে বাড়ির সবাই অয়নকে ভয় পায় এখন। তার গর্জনে দুই বাড়ি কাঁপে প্রায়। কিন্তু অয়ন কোন বাজে নেই, সায় আসক্ত হয়নি, কারণ সে জানে নূপুর ও তার বাচ্চা ভালো আছে। তার মনে জানে সব। একদিন নূপুর ফিরে আসবে, সাথে তার বাচ্চাও। এসে অয়নকে খারাপভাবে দেখলে নূপুর খেপে যাবে, সেই আশায় বুকে নিয়ে অয়ন নিজেকে সামলাচ্ছে। অয়ন অফিস থেকে ফিরে তার বাড়িতে একবার গিয়ে একটু পর নূপুরদের বাড়ি আসে। নূপুরের বাবার ঔষধ বুঝিয়ে দিচ্ছে মতিনের মাকে, কারণ নূপুরের মাকে বলে লাভ নেই, তিনি সারাদিন নূপুর নূপুর বলে পাগল, প্রায় মোট কথা পাগলও হয়ে গেছে। রায়হানের রুমের দরজা মেলে রুমে ঢুকতেই অয়নের মুখে নাকে ধোঁয়ায় ভরে যাচ্ছে। চারিদিকে মদের বোতল ছিটে পড়ে আছে, সিগারেটের ময়লা। বোঝাই যাচ্ছে রায়হান কি করছিল। অয়নের চোখ এবার রায়হানের দিকে পড়ল। রায়হান ফ্লোরে উপর হয়ে ঘুমিয়ে আছে। অয়ন রায়হানকে তুলে বিছানায় শুয়ে দেয়, আর মতিনের মাকে ঘর পরিষ্কার করতে বলে নূপুরের রুমের দিকে পা বাড়ায়। নূপুর সেদিন যেভাবে তার রুম রেখে গিয়েছিল ঠিক সেভাবেই এখনো আছে। অয়ন নূপুরের রুমেই থাকে। এখানে থাকলে নূপুরের গন্ধ পায় তার কাপড়ে, তার সব জিনিসে শুধু নূপুরের গন্ধ পায়। নূপুরের ওড়নাটা সেদিন হাসপাতালে ওড়না রেখেই নূপুর চলে গিয়েছিল। বুকে জড়িয়ে এসে রোজ রাতে চোখের পানি ফেলতে ফেলতে ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে শুধু স্বপ্নে নূপুরকে দেখতে পায়। অয়ন ভাইয়া একটু শুনো না, এই মিস্টার অয়ন, বাস এগুলোই তার চোখের সামনে ভাসে। রাতে হঠাৎ চিৎকার শুনে ঘুম থেকে দুমড়িয়ে উঠে অয়ন। রুমের সামনে এসে মতিনের মা ডাকছে। অয়ন ধরপড়িয়ে উঠে বাইরে বের হয়। বের হয়ে দেখে সবাই রায়হানের বাবার রুমে কান্না করছে। অয়ন ঘাবড়ে যায়, কি হলো? দৌড়ে গিয়ে দেখে নূপুরের বাবার অবস্থা ভালো না, রায়হানও উঠে এসেছে। দুজনেই ধরাধরি করে হাসপাতালে রওনা দিয়েছে নূপুরের বাবাকে নিয়ে। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে পৌঁছে গেল তারা। সবাই বাহিরে দাঁড়িয়ে আছে। নূপুরের বাবার অবস্থা ভালো না, শুধু নূপুর নূপুর বলে যাচ্ছে। ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম বাড়িয়েছে। ওনার শরীর ভালো, কিন্তু মন রোগ ওনার। উনি নিজে সুস্থ হতে না চাইলে আমাদের কিছু করার নেই। ওনার শরীরে তেমন কোন রোগে নেই, বলেই ডাক্তার চলে গেল। রায়হান পাগলের মতো বসে আছে, মুখে কথা নেই, চুল দাড়িতে মুখ পড়ে গেছে। আর নূপুরের মা, তিনি যেন থেকে নেই, মুখে কথা নেই, শুধু চুপ করে বসে আছে ওনার স্বামীর কাছে, পলকহীনভাবে চেয়ে আছে। অয়ন ও তার পরিবারও এসেছে। অয়ন একাই সব সামলাচ্ছে। সে যেন হাঁপিয়ে উঠেছে, একা আর পেরে উঠছে না। আজ কতদিন তার ঘুম খাওয়াও দাও, তার উপর ব্যবসার ঝামেলা, আবার এত রাতে ঔষধ বা ডাক্তারের এখান থেকে ওখানে শুধু দৌড়াদৌড়ি করছে। কবিতা গিয়ে রায়হানের পাশে বসে কতদিন পর রায়হানকে দেখছে। নূপুরকে না পেয়ে ঘরের মধ্যেই নিজেকে আটকে রাখে। কবিতা এক ওয়ার্ডবয়কে রিকোয়েস্ট করে এক গ্লাস দুধ দেওয়ার জন্য। কিছু টাকা দিলেই এনে দিল। দুধটুকু রায়হানের সামনে নিয়ে গেল। রায়হানের কোন প্রতিক্রিয়া নেই। সে কোন জগতে আছে তা কারো জানা নেই। রায়হান ভাইয়া, রায়হান ভাইয়া, তিনবার ডাকলো কবিতা, তার কেন রিঅ্যাকশন নেই। তাই রায়হানের মুখে দুধ তুলে দিল। রায়হান হাতও কড়াই ছিল, কিন্তু দুধ মুখ থেকে পড়ে যাচ্ছে, গিলছে না। এবার কবিতা জোর করে নাকে চাপ দিয়ে রায়হানকে দুধটুক খাওয়ায়। নূপুর, তুই কোথায় চলে আয় বোন, তোর জন্য আর কতগুলো মানুষ থেকে নেই। আমার ভাইটার মুখের দিকে তাকাতে পারছি না, সে বেঁচে তো আছে কিন্তু অনুভূতিহীন হয়ে। তোর বাবা, তোর মা আর রায়হান সব পাগল হয়ে আছে, প্লিজ চলে আয়। মনে মনে কবিতা বলেই কাঁদছে, কারণ এমন চলতে থাকলে তার ভাইটা আর সাথে বাকি সব বেশি দিন বাঁচবে না। রাত একটা, নূপুরের বাবা ঘুমাচ্ছে। রায়হান ও অয়ন বাহিরে বেঞ্চে বসে আছে। রায়হান অয়নের কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছে। নেশার রিঅ্যাকশন এখনো যায়নি। কবিতা তার মা বাবাকে নিয়ে চলে গেছে। নূপুরের মা কেবিনে আছে। একটু পরই একটা অ্যাম্বুলেন্স আসে। অয়ন বারান্দায় দাঁড়িয়ে দেখছে অ্যাম্বুলেন্স থেকে একটা অর্ধবয়সী মহিলা বের হয়ে কান্না করছে। স্টেজে করে একটা মেয়েকে নামানো হলো, মুখটা বোঝা যাচ্ছে না। অনেক রাত, তারপর 3 তলা থেকে কি করেই বা বুঝবে।
তবে কিছুটা আন্দাজ করতে পেরেছে ডেলিভারি কেস। সবাই ছুটাছুটি করছে নিচে। অয়ন আবার বেঞ্চে এসে বসে পড়ে। রায়হান এখনো ঘুমাচ্ছে। অয়ন এক মনে বসে ভাবছে নুপুরেরও হয়তো ডেলিভারির ডেট হতো এমন সময়, নাকি আমার বাচ্চা দুনিয়াতে এসে গেছে। অনেকের তো 8-9 মাসেও হয়ে যায়, আর এখন তো 10 মাস হতে চলল ওর প্রেগনেন্সির। ভেবেই অয়নের চোখ ভিজে যাচ্ছে। দূর থেকে সে দেখছে মেয়েটাকে অপারেশন রুমে নেওয়া হয়েছে। অয়ন বেঞ্চে মাথা হেলান দিয়ে শুধু নুপুরের কথাই ভাবছে, তবে আজ একটু ভিন্ন। বারবার শুধু আজ তার অনাগত বাচ্চার কথাটা বেশি মনে হচ্ছে। মনটা কোন মতেই আজ শান্ত হচ্ছে না। কেমন যেন এক অজানা ভয়ঙ্কর অনুভূতি থেকে ভিতর থেকে করে খাচ্ছে। আনমনে বসে আছে অয়ন। অনেকক্ষণ পর কারো ডাকে তার হুঁশ ফিরে। একটা মহিলা তার সামনে এসে পা ধরে কান্না করছে। অয়ন হুড়মুড়িয়ে উঠে বসে। আরে আরে করছেন কি, কাঁদছেন কেন, আর পা ধরেছেন কেন? অয়ন অবাক হয়ে। বাবা বাবা গো, আমার মাইয়েরা পতি। কালকা সন্ধ্যার থাইকা মাইয়েরার অবস্থা বালা না। সরকারি হাসপাতালে নিছি। আমাগো বাড়ি সিলেটেই, হানে ডাক্তার কইল টাকা আনতে, তাই এই হানে আনলাম। বাবা মাইয়েরা র কোক্ত লাগবো এত রাইতে, র কোক্ত কই পামু? টিকা দিয়ে র কোক্ত কিনার সামর্থ্য আমার নাই বাবা। সব টিকা শেষ ছিল, একটা চেনুতা বেচা দিছি। বাবা গো, আমার মাইয়েরারে একটু র কোক্ত দিয়া বাঁচাও বাবা। আমার মাইয়েরার স্বামী নাই গা, বলেই মহিলাটি পাগল হয়ে কান্না করছে। অয়নের বুকের ভিতরটা কেমন মুচড় দিয়ে উঠল। তাই সে বলে, আচ্ছা চলুন, কোক্ত গ্রুপ কি আপনার মেয়ের? B+, কইল ডাক্তাররা। মহিলা। ওহো আন্টি, আমার তো এটা তো ম্যাচ হবে না। অয়ন কথাটা বলার সাথে সাথে আবার কান্না করে দেয় মহিলাটি। অয়ন মহিলাটিকে থামিয়ে বলে, ওয়েট ওয়েট, আমার বোনেরটা মিলবে, আমি ওকে আসতে বলছি, আপনি চিন্তা করবেন না। বলেই অয়ন কবিতাকে কল দেয়, আর বলে চুপ করে গাড়িটা বের করে একা চলে আসতে। বাবা মা নয়তো আবার খামাখা চিন্তায় পড়বে। আজানের সময় হয়ে গেছে। কবিতাও গাড়ি নিয়ে বেরিয়েছে, সে নিজেই ড্রাইভও করছে। বহু কষ্টে এসে তার বাবার রুম থেকে গাড়ির চাবিটা চুরি করেছে। কবিতা একটু পরই হাসপাতালে চলে এলো। অয়ন মহিলাটিকে বলল, নিনি আপনার মেয়েকে কোক্ত দিবে। মহিলাটি অয়নের হাত নিজের কপালে ঠেকিয়ে বলল, আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক বাবা, বলেই কবিতাকে সাথে করে নিয়ে গেল। অয়নও পিছন পিছন গেল। নার্স কবিতাকে নিয়ে গেল কোক্ত পরীক্ষা করে কোক্ত নিতে, আর মেয়েটি এখনো ওটিতে আছে। অয়ন গাইনি ডাক্তারের সাথে কথা বলল। ডাক্তার বলছে অল্প বয়সে মা হয়েছে, তাছাড়া পেশেন্ট অনেক ফুটবল, তাছাড়া অনেক কোক্তক্ষরণ হচ্ছে। আমাদের দ্বারা সম্ভব নয়, তা আয়েশা ম্যাম ছাড়া। তবে ওনার ফিস খুবই বেশি, ওনারা এফোর্ড করতে পারবে না। অয়ন কিছু না ভেবেই বলে, সমস্যা নেই ডক্টর, যা লাগে সব করুন, টাকা যা লাগে আমি দিব। অয়নের কথা মতো ডক্টর আয়েশাকে আনা হলো অপারেশন করতে। অয়ন মনে মনে ভাবছে, নুপুরও তো অল্প বয়স, তার যদি এমন হয় তখন কি করবে? কোথায় আছিস নুপুর তুই? তোর কিছু হলে আমি আর এ দুনিয়ায় থাকবে না বলে দিলাম, চলে আসবো তোর সাথে। ভাবছে আর কাঁদছে, চিন্তায় মগ্ন হয়ে। মহিলাটি ও তার স্বামী নিচে ফ্লোরে বসে আছে, দেখে বোঝাই যায় অনেক গরিব। তারা কান্না করেই যাচ্ছে। কবিতা কোক্ত দিয়েই চলে গিয়েছিল। অপারেশন শেষ হয় 2 ঘন্টা পর। এখন প্রায় সকাল 7টার মতো বাজে। একটু পর নুপুরের বাবাকে রিলিজ দিবে। অয়ন সেদিকে পড়ে আর যায়নি। অয়নের কেন জানি মনে হচ্ছিল তার সন্তানের আর নুপুরের একটা উপস্থিতি টের পাচ্ছে। তাহলে কি নুপুরের ডেলিভারি হয়ে গেল? ভাবছে আর হাঁটছে। হাঁটতে হাঁটতে 2 তলায় এসে 305 নং কেবিনে আছে, সে শুনেছিল নার্স বলেছে। দরজার সামনে গিয়ে ফেরত চলে আসে, ঢোকার সাহস হচ্ছে না অয়নের। পিছন থেকে তার ডাক পড়ে, বাবা ও বাবা, হনো না বাবা। পিছন ফিরে দেখে মহিলাটি ও তার স্বামী, তাদের মুখে হাসি ফুটছে। তাদের দুজনের কোলেই বাচ্চা, যমজ বাচ্চা হয়েছে বোঝা গেলে। অয়ন জোর করে একটা হাসি দিয়ে তাদের কাছে গেল। বাবা, তোমার ঋণ কোনদিন শোধ করতে পারতাম না বাবা। তুমি আমার মাইয়া ও তার 2 বাচ্চারে বাঁচাইছো। কোক্ত দিলে, টিকাও দিলা। আল্লাহ হয় তোমার মনের সব ইচ্ছা পূরণ করুক।
অনেক রকম ভাবে অয়নকে দয়া করলো অনেকক্ষণ। এবার অয়নের দিকে বাচ্চাগুলোকে এগিয়ে দিয়ে বলল, বাবা তোমার জন্য এরা জীবন পাইছে, তুমি ওগো নাম রাখো। মহিলার অস্বামী, আমি না না ওদের বাবা নয়তো মা নাম রাখো অনয়। বাবা ওগো বাবা নাইকা তুমি রেখা দে না বাবা দে না, একটা অনুরোধ রাখো। মহিলা, অয়ন এবার একটু ভেবে বলল, আচ্ছা তা ছেলে না মেয়ে? মহিলা একটা হাসি দিয়ে বলল, একটা মাইয়া একটা পোলা। ওহ, তাহলে মেয়েটার নাম আয়ু আর ছেলেটা অহন। বলেই একটা হাসি দিয়ে বাচ্চা দুটাকে মন ভরে দেখছে, কেমন যেন আপন লাগছে তাদের, খুব ইচ্ছা করছে কোলে নিতে। অয়ন একবার বলল, আমার কোলে দিবেন একটু ওদের, আবদার স্বরে। আরে বাবা একটুকে যত মন চায় নেও, আমরা তো তোমার কোলে দিতাম, কিন্তু তুমি যদি রাগ করো তাই বলি নাই। মহিলা, না না দিন বলেই একটা তোয়ালেতে দুজনকে জড়িয়ে কোলে নিল অয়ন। তার আর মন চাইছে না ওদের থেকে চোখ সরাতে। বাচ্চা দুটো অয়নের দিকে তাকিয়ে আছে। অয়নের মনে হচ্ছে দুনিয়ার যত সুখ শান্তি যা আছে সব এখন তার কাজ। অয়নও এবার হাসছে তাদের দিকে চেয়ে। একটু পর বাচ্চা দুটোকে তাদের কোলে দিয়ে বলল, আমরা একটু পর চলে যাব। তা আপনারা কদিন আছেন? অয়ন, ডাক্তার কইল 3-4 দিন পর ছাড়বো। মহিলার স্বামী, ও আচ্ছা বলেই পকেট থেকে কিছু টাকা বের করে দিয়ে বলল, নিন এটা রাখুন, হাসপাতালে সব বিল দেওয়া হয়েছে, আর কিছু লাগলে এই নিন আমার নাম্বারে কল দিন, আর টাকা লাগলে খরচ করবেন অনয়। মহিলাটি কান্না গলায় বলল, বাবা তুমি কি মাটির বানানো? এত ভালো মানুষও আছে এ দুনিয়ায়, আমাদের জন্য কত কিছু করলে বাবা। আর একটু কথা বলে বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে অয়ন চলে যেতে লাগলো। কিন্তু তার পা যেন সামনে এগুচ্ছ না, তার মন শুধু সেই মেয়েটাকে দেখার জন্য ছটফট করছে, আর বাচ্চা দুটাকেও ছাড়তে মন চাইছে না। তাই সে সিদ্ধান্ত নিল মেয়েটাকে সে দেখিয়ে যাবে, যে করেই হোক মেয়েটাকে দেখবেই। তার মনের খচ্চরচানি দূর করতেই হবে বলেই রুমের দিকে পা বাড়ায়। অয়ন ধীরে পায়ে দরজার সামনে আসে, তার বুকের ভিতরে যেন অজস্র ঝড় বয়ে যাচ্ছে, তার মনে হাজারো প্রশ্নের ঢেউ খেলে যাচ্ছে। দরজা ধাক্কা দিতেই পিছন থেকে কবিতা ডাক দিয়ে উঠল, ভাইয়া ডাক্তার আঙ্কেল তোকে ডাকছে। অয়নও আর কিছু না ভেবে কবিতার পিছনে চলল, কিন্তু বারবার দরজাটার দিকে ফিরে তাকাতে লাগলো। তার কেন জানি মনে হচ্ছিল কি যেন একটা দূরে চলে যাচ্ছে, কিন্তু কি তা অয়নের অজানা রয়ে গেল। ডাক্তারের সাথে কথা বলেই অয়ন নুপুরের বাবাকে বাড়ি নিয়ে চলে আসে। তার আর দেখা হলো না মেয়েটাকে। কাজের চাপে মেয়েটার কথা মনেই ছিল না তার। 2 দিন আর কোন খোঁজ খবর নেই। অয়ন বিকেলে বাড়ি চলে আসে। আসলেই কি তার মনে তো শান্তি নেই। তার মনটা শুধু ওই হাসপাতালের রোগীটাকে জানার জন্য বেকুল হয়ে আছে। 7-5 না ভেবে অয়ন গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়ল। সোজা হাসপাতালে চলে এলো। না এই মনের খচখচ দূর করতেই হবে তার। 305 নং রুমের সামনে দাঁড়িয়ে একটা লম্বা শ্বাস নিয়ে ঢুকে গেল। গিয়েই দেখে কেবিনটা তো খালি। গেল কোথায়? একটা মহিলা রুম সাফাই করছে। মহিলাটিকে জিজ্ঞাসা করলো, এই কেবিনের পেশেন্ট কোথায়? মহিলাটি বলল, একটু আগেই তাদের রিলিজ দেওয়া হয়েছে, তাই তারা চলে গেছে। ওফ, তাদের নাম্বারটা তো নেওয়া হয়নি। কি করবে অয়ন, তার মাথায় কিছুই কাজ করছে না। আস্তে আস্তে মাথা নিচু করে বাইরে এসে গাড়িতে বসে পড়ল। গাড়ি স্টার্ট দেওয়ার শক্তিটুকু যেন তার মাঝে নেই। ওইদিকে কবিতা রায়হানকে বহু কষ্টে খাইয়ে ঘুম পাড়িয়েছে, আর রায়হানের পাশেই বসে আছে। নুপুরের বাবা এখনো নুপুর নিয়েই আটকে আছে। নুপুরের মা কোন কথাই বলে না, শুধু কি যেন ভাবে, আর দরজার দিকে চেয়ে থাকে। থাকবেই না বা কেন, তার সন্তান তারই জন্য আজ দূরে। যদি সব মেনে নিয়ে আগেই নুপুরের বাবাকে আর অয়নের বাড়িতে জানাতো তাহলে এমনটা হতো না। আর নুপুরের বাচ্চাটা তো নষ্ট করার ইচ্ছা ছিল না, শুধু রায়হানকে ভয় পাচ্ছিল, কিন্তু লাভ তো আর হলো না। আজ কতদিন নুপুরকে পায় না মা বলেই পিছন থেকে ঝাপটে ধরে চুমু দেয় না তার মাকে। কিছু বায়না ধরে না, তার রাগ ভাঙিয়ে খাইয়ে দেয় না। অয়ন এইবার গাড়ি স্টার্ট দিল। দিয়ে হাসপাতালের বাইরে যেতেই তার চোখ আটকে গেল সিএনজিতে। এটাকে উঠল কে? আমার নুপুর। হ্যাঁ এই তো আমার নুপুর, সে এখানেই আছে, অথচ আমায় দেখা দিল না। আর কার সাথে যাচ্ছে?
কোথায় ছিল এতদিনের আড়ালে কেন এখনো? এদিকে সিএনজি চলে গেল, অয়ন ও গাড়ি নিয়ে তার পিছন নিল, কিন্তু গাড়িটিকে ধরতে পারছে না, জ্যামও বেশি। অনেকক্ষণ পর গাড়িটিকে ধরতে সক্ষম হয় অয়ন। অয়ন গাড়ি থেকে নেমে সিএনজির ভিতর থেকে নূপুরের হাত ধরে বের করে, আর বলে, এই নূপুর, তোর অনেক নাটক হয়েছে, কোথায় ছিলি বল। অয়ন বলছে আর তার বাহুতে ধরে ঝাঁকাচ্ছে। নূপুরের মুখে কোন কথা নেই। অয়ন অবাক হয়, নূপুরের পেটের দিকে চেয়ে, 10 মাসের পেট, তবু এত স্লিম কেন? তাহলে কি নূপুর আমার বাচ্চা? নূপুর আমার বাচ্চা কোথায় বল, কথা বলছিস না কেন? আমার বাচ্চা কোথায় বলেই জোরে চিৎকার করছে। সিএনজি থেকে আরো দুজন মানুষ নেমে এলে। এদের তো অয়ন চিনি, এত সেই মহিলা যার মেয়েকে রক্ত টাকা দিয়েছে, আর তার স্বামী, তারা এখানে, আর বাচ্চাও কোলে। অয়ন হা হয়ে তাকিয়ে আছে, কিছু মিলাতে পারছে না। মহিলাটি এগিয়ে এসে বলল, বাবা কি হয়েছে? আমার মাইয়া দা কোন ভুল করছে বাবা? মেয়ে কার মেয়ে? অয়ন চিৎকার করে। মহিলা এবার ঘাবড়ে বলল, এই যে আমার মেয়ে নুরির লাইগায় তো আপনি টেকা দিলেন, রক্ত দিলেন। অয়ন একবার নূপুরের দিকে চেয়ে আবার বাচ্চা দুটোকে দেখলো, এবার তার মুখে হাসি ফুটেছে। অয়ন বলল, এরা আমার সন্তান, আর ও আমার নূপুর। অসহায়ভাবে মহিলার দিকে চেয়ে, আমি কোন নূপুর বা পায়েল নই, আমি নুরি। কে আপনি মা? উনি কি? ওনারে যেতে বলো, মাথা নষ্ট করে ফেলতেছে। বলেই ভ্রু কুঁচকে তাকিয়ে আছে নুরি। অয়ন এবার রেগে চড় মারতে গেল, কিন্তু মহিলার স্বামী হাত ধরে বলে, বাবা এমন কইরো না, ও আমাগো নুরি একটাই মাইয়া, আমাগো কাইরা নিও না। অয়ন বাচ্চা দুটোকে আবার পেঁচিয়ে কোলে তুলে অজস্র চুমু দিতে থাকে আর কাঁদতে থাকে। নূপুর, তুই কি এখনো রেগে আছিস? কেন এমন করছিস? চল না বাড়িতে, সবাই তোর জন্য পাগল হয়ে আছে। অয়ন, দেখেন আমি অসুস্থ, আপনি টাকা দিছেন আর রক্তও দিছেন, কিন্তু তাই বইলা আপনারে আমার সন্তান দিমু না? বলেই কাঁদতে থাকলো নুরি। কিছু মানুষও জড়ো হয়ে গেছে। মহিলা আর তার স্বামী স্বীকারই করছে না এটা তাদের মেয়ে নয়। নুরিকে কত বুঝাচ্ছে, তাও বুঝতে চায় না কিছুই। তাই অয়ন পুলিশকে কল করার হুমকিও দেয়। এবার মহিলার স্বামী ভয় পেয়ে গেল, কিছু একটা বলতে চায় কিন্তু পারছে না। অয়ন আবার বলে উঠল, আপনারা সত্য বলবেন নাকি না? আর নূপুর, তুই কি শুরু করলি বলতো? আমি তোর অয়ন ভাই, তুই আমায় অয়ন ভাইয়া বলে ডাকতি। আর এরা আমাদের সন্তান, আমাদের ভালোবাসার প্রতীক, তাহলে তুই এমন অচেনা মানুষের মতো কেন করছিস বল বল। না না, আমি আপনার নূপুর না, আপনি ভুল করতেছেন, আমাগরে মাফ করেন আর যাইতে দেন। শরীরের জোরে চিৎকার করে নুরি। অয়ন এবার বলল, তুই আমায় চিনিস না? না, আর আমি তোকে চিনি না। তোর শরীরের কোথায় কি আছে সব আমি জানি, এখন বল, এমন কিছু কারা জানে বল, তুই বল ধমক স্বরে। নুরি কিছু বলবে তার আগেই বেহুশ হয়ে পড়ে যায়। একেই তো অপারেশনের রুগী, আবার চিল্লাচিল্লিতে সে এমন অবস্থা। মহিলা কান্না জুড়ে দিয়েছে আর বলল, বাবা আমার নুরিরে বাঁচাও, পরে কথা কইও। অয়ন বাচ্চাগুলোকে লোকটার কোলে দিয়ে নুরিকে কুলে তুলে নেয় হাসপাতাল কাছেই, তাই কোলে করেই হাসপাতালে আনে। ভিতরে চিকিৎসা চলছে নুরির। অয়ন সবাইকে খবরও দিয়ে দিয়েছে, আর তারা এসেছেন। আজ রায়হান গাড়ি চালিয়ে সবাইকে নিয়ে এসেছে। খুব ভয়ঙ্কর গতিতে গাড়ি চালিয়েছিল সে। মহিলা আর তার স্বামী অপরাধীর মতোই দাঁড়িয়ে আছে সবার সামনে। রায়হান পাগলের মতো নূপুরের দিকে চেয়ে আছে। মা মাথায় হাত বুলাচ্ছে, নূপুরের এখনো জ্ঞান ফিরেনি। অয়ন এবার মহিলার কাছ থেকে বাচ্চা দুটোকে ছিনিয়ে বলে, আপনারা সত্য বলবেন নাকি অন্য রাস্তায় যাবে? মহিলা এবার কেঁদে দিয়ে বলল, হো বাবা, নুরি আমাগো মাইয়া না। তবে কার কি তাও জানি না, আমরা ওরে রাস্তায় বেহুশ অবস্থায় পাইছি। অয়নের চোখ দিয়ে পানি ঝরছে। নূপুরের মায়ের মুখে আজ কথা ফুটেছে। আমার নাতি আর নাতনি বলেই আদর করছে অয়নের মা। নূপুরের মা বাবা ও রায়হান সবাই বাচ্চাগুলোকে চুমু দিতে দিতে লাল করে ফেলেছে। এই তুই কি করছিস? হ্যাঁ, এতটুকু বাচ্চাকে কেউ এভাবে চুমু দেয়? রায়হান রায়হান স্বাভাবিকভাবেই কথা বলল, সবাই অবাক। কবিতা যেন খুশিতে আত্মহারা। নূপুরের বাবা ও মা দুজনে বাচ্চাদের কোলে তুলে রেখেছে। অয়নের মা আর বাবা জোরাজুরি করছে একটু কোলে নিয়ে আদর করতে। তাদেরও তো বংশধর বলে কথা, তাদের এক মায়ের ছেলের সন্তান। কিন্তু নূপুরের মা আর বাবা নাছোড় বান্দা, কারো কোলেই দিচ্ছে না।
অয়ন আবার মহিলার দিকে তেড়ে আসে, আর রায়হান যেন তার আগের রূপে ফিরেছে, সেই তেজের কথা আর হতেই হবে, এতদিন পর তার বোনকে পেয়েছে। রায়হান মহিলাকে ধমক দিতেই আবার মহিলা বলতে শুরু করলো, মহিলা, বাবা আমার স্বামী ট্রাক চালায়, আমাগো কোন সন্তান হয় নাই, আমি আর আমার স্বামী একটা বস্তিতে থাকতাম। 7-8 মাস আগে আমার স্বামী ঢাকায় আইছিল কিছু মালামাল নিয়া। পরে সেই দিনই 7-8 মাস আগে আমার স্বামী ঢাকায় আইছিল কিছু মালামাল নিয়া। আর সেই দিনই মাল দোকানে দিয়ে যাওয়ার পথে একটা মাইয়া আইসা উনার ট্রাকের সাথে ধাক্কা খায়। পরে উনি ভয় পাইয়া ফালাইয়া যায়। পরে ফোন কইরা আমারে কইলে আমি অনেক বকি, মাইয়াডারে এমনে এমনে রাইখা ফালাইয়া আসা ঠিক হয় নাই। তাই আবার আমার স্বামী ওই জায়গায় যায়, কিন্তু গিয়া আর মাইয়াডারে পায় না। পরে লোকজনের কাছ থাইকা জানতে পারে হাসপাতালে নিছে। উনি সেইখানে যায় আর গিয়া দেখে মাইয়াডা বেহুশ এখনো। ডাক্তার রে জিগাইলে কইল মাইয়াডা পোয়াতি। হুশ ফিরার পর পাগলের মতো করতেছিল, কইতেছিল আপনি কি, আমি কোথায়, এই সব। এবার মহিলাটিকে থামিয়ে দিয়ে মহিলার স্বামী বলে উঠল, বাবা গো, আমি পরে মাইয়াডার কাছে গিয়ে কইলাম আমি তোমার বাবা, তুমি অসুস্থ তাই এখানে আনছি। ডাক্তার রিলিজ দিলে আমি ওরে সিলেট নিয়ে চলে যাই। বাবা গো, আমাগো সন্তান নাই, তাই লোভ লাগছিল, বাপ ডাক ওনার। মাইয়াডা পাগলের মতো বাবা কইয়া ডাকছে, আবার পোয়াতি। আমার অন্ধকার ঘর আলো করার বাতিও আসতেছিল, তাই আর কোন খোঁজ নেই নাই। আর পরে ঢাকাও আহি নাই, আর ওর নাম রাখলাম নুরি, আর কইছি ওর স্বামী নাই গা। তুমি অসুস্থ তাই সব ভুলে গেছো। ধীরে ধীরে সব মাইনাও নিছে। বাবা আমাগরে মাফ কইরা দেও, বলেই লোকটা আর মহিলাটা কান্নায় ভেঙে পড়ে। এবার রায়হান এসে লোকটার কলার চেপে ধরে শাসাচ্ছে। অয়ন বাধা দিয়ে বলে, ওদের ছেড়ে দে, ওরা তো আমার আমানত যত্নেই রেখেছে, আর কতটা ভালোবেসেছে তা আমার নিজ চোখে দেখা। কিছুক্ষণ আলোচনা করার পর সিদ্ধান্ত নেওয়া হলো নূপুরের শরীর এখন ভালো না, আর ওইখানে দেওয়ার প্রশ্নই আসে না, তাই এখানেই থাকবে, আর নূপুর কিছুটা স্বাভাবিক হলেই আপনারা চলে যেতে পারেন। অবশ্য আপনারা চাইলে আপনাদের ঢাকাতেই একটা কাজের ব্যবস্থা আমি করে দিব। এদিকে বাচ্চা দুটোকে নিয়ে টানা হিচড়া প্রায় একজনের পর একজন কোলে নিতে ব্যস্ত। রায়হান পুরা হাসপাতালে মিষ্টি বিলি করেছে। নূপুরের জ্ঞান ফেরার পর মহিলা নূপুরের কাছে গিয়ে বলল, নুরিমা, ডাক্তার আবার 7 দিন পর এখানে আইতে কইছে, আমাগো তো এখানে থাকার জায়গা নাই, তাই উনি ওনার বাসায় থাকতে কইছে। না মা, ওই লোকটা পাগল। নূপুর, না রে মা, লোকটার বউয়ের চেহারা তোর মতো, তাই ভুল বুঝছে, এখন ক্ষমা চাইছে, আর ওনাগো বাড়িতে থাকতেও কইছে, তুই না করিস না রে মা। নূপুরও কিছু ভেবে রাজি হয়ে যায়। নূপুরের কাছে বাড়ির সবাই এলো। নূপুর সবার দিকে হাঁ করে তাকিয়ে আছে। কবিতা নূপুরের পাশে বসে বলল, কেমন আছিস, তোর মতো আমাদেরও এক আপনজন ছিল। নূপুর শুধু মাথা নাড়িয়ে হাসি দিল। অয়ন আর নূপুরের সামনে যাচ্ছে না, তার নূপুর একবার অয়ন ভাই বলে ডাক দেয়নি, চিনতেই পারছে না, তাই অয়নের মনে ঝড় বয়ে যাচ্ছে। তবে সে তো এখন কাছেই আছে ভেবে মনকে শান্ত করেছে। পরদিন সকালে নূপুর ও মহিলা তার স্বামীকে নিয়ে রায়হানদের বাড়ি যায়। এতে অয়নের মা নারাজ, কেন ওদের বাড়ি যাবে, নাতি নাতনি আমার ছেলের সন্তান, তার বউ এখানে থাকবে। রায়হান এসে বলল, আরে আন্টি, এক কথায় তো বিয়েটা হলেই আপনাদের বাড়ি যাবে, এখন এখানেই থাকুক। নূপুরকে তার রুমে নিয়ে গেল। নূপুরের মনে হচ্ছে এখানে সে আরো এসেছে। রুমে একটা দোলনা, অনেক বড়, অনায়াসে 2 বাচ্চাকেই রাখা যাবে, অনেক খেলনা, বাচ্চাদের সব সামগ্রী। এগুলো অয়ন এনেছে, এখন সে বাবা বলে কথা, সন্তানের যত্ন তো নিতেই হবেই। দুপুরে নূপুরের পছন্দের সব খাবার রান্না হয়েছে। সে আজ মন ভরে খেল, যেন কত যুগ ধরে খায় না। নূপুরের মা আজ সব রান্না করেছে। অয়নকে খেতে বলল রায়হান। না রে, বাড়ি গিয়ে খাবো, তোরা খা, আমি আসি, বলেই অয়ন চলে যেতে নেয়। নূপুর পিছন থেকে ডাক দিয়ে বলে, এই যে শুনেন। অয়ন খুশিতে আত্মহারা। হ্যাঁ বলো, নূপুরের কাছে গিয়ে। না, বলছিলাম এটা আপনার বাড়ি নয় বুঝি? নূপুর। অয়ন মুখটা কালো করে বললে, না, সামনের বাড়িটা আমার, এটা আমার নূপুরের বাড়ি, আর যে রুমটায় তোমাকে রেখেছে সে রুমটা নূপুরেরই রুম। নূপুর এবার বলল, আপনার নূপুরের বাড়ি মানে আপনারও বাড়ি, তাহলে এ বাড়ি আর ও বাড়ি বলছেন কেন, এখানেই গিয়ে নিন।
অয়ন আর কিছু না বলেই খেতে বসে পড়ে। বাচ্চা দুটা এখন অয়নের মা বাবার কাছে, এতদিন একটু কোলে নিতে পারেনি তাই আর খুব আনন্দ করছে। অয়ন খাওয়া শেষ করে বলল, আয় ও রহন কোথায়? রায়হান বলল, আন্টির কাছে। ওহ, অয়ন। নূপুর ও তার রুমে চলে গেল। মহিলা ও নূপুরের মা নূপুরের সাথেই থাকবে আর সেই লোকটাকে একটা রুম দেওয়া হলো। রুমে গিয়ে সব খুঁটিয়ে দেখছে নূপুর তার মতোই একজনের অসংখ্য ছবি, কত বই, জামা, ব্যাগ, কত কিছু। আচ্ছা, মেয়েটা কই? নানান প্রশ্ন নূপুরের মাথায়। এমনি অয়ন রুমে এলো। আয় ও রহনকে কোলে নিয়ে বলল, তুমি অসুস্থ, এত হাঁটাহাঁটি না করে শুয়ে পড়ো, আর ওদের খিদে পেয়েছে। বলেই নূপুরের কাছে একজনকে দেয়। আপনি কি এখানেই দাঁড়িয়ে থাকবেন নাকি? নূপুর: হ্যাঁ, কারণ ওর খাওয়া হলে ওকে খাওয়াবে আর দুজনকে একা নিতে পারবে না। অয়ন: তাহলে মাকে ডাকুন। নূপুর: আসলে ওনারা সবাই ছাদে জমিয়ে আড্ডা দিচ্ছে আর ওরা আমার কাছে ছিল। অয়ন: ও আচ্ছা, তাহলে আপনি ওদিকে ফিরে দাঁড়ান। নূপুর: যা আজ্ঞা আমার মহারানী। অয়ন: কি বললেন? নূপুর রেগে: না না, মুখ ফসকে বেরিয়ে গেছে। অয়ন: হুম দিন। নূপুর: অয়ন আগে আয়ুকে দিল আর অন্য পাশ ফিরে দাঁড়িয়ে রইল। অহনকে দেখছে আর হাসছে, কারণ এই নাম দুটা সে নিজের বাচ্চাদের জন্য রেখেছিল। যদি ছেলে হতো অহন আর মেয়ে হলে আয়ু তার নামের সাথে মিল রেখে। কিন্তু আল্লাহর কি লীলা, নিজের অজান্তেই নিজের বাচ্চাদের নাম ভুলেই রেখেছিল তাদের জন্য। তখন কি আর জানতো এরা যে অয়নেরই সন্তান? অয়ন ভাবছে আর চোখে নূপুরের দিকে তাকাচ্ছে। আর কেমন নেশা লাগছে নূপুরকে এমন দেখে, তাই চট করে চোখ সরিয়ে নেয়। দুজনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় আর দোলনায় শুয়ে অয়নকে বলল, শুনুন। হ্যাঁ বলো। অয়ন: মানে একটা কথা জানার ছিল, যদি কিছু মনে না করেন। নূপুর: হুম বলো, যা ইচ্ছা বলো, আমি শুনছি। অয়ন: নূপুর এবার একটু নড়ে চড়ে বসে বলল, আপনার বউ নূপুর কোথায়? অয়ন: কি বললে এখন? তাই বলল, রাগ করে চলে গেছে। মানে? নূপুর: অয়ন মনে মনে ভাবলো, ওকে বললেই কি হইতো। তাই ধীরে ধীরে নূপুরের প্রতি ভালোবাসা আর সেই দিন রাতের ঘটনা, তারপরের ঘটনা এক এক করে সবই বলে। নূপুরের চোখ দিয়ে পানি ঝরছে আর বলে উঠল, আপনারা বিয়ে করেননি? না, বিয়ে তো একটা সই করা বন্ধন মাত্র, আর মনের বন্ধন তো সবচেয়ে বড়। ওকে তো মনটাই দিয়ে দিয়েছি, শুধু সইটা বাকি। এই বলে অয়নও কান্না করতে করতে চলে গেল। নূপুর রুমে বসে অনেক কথাই ভাবছে। ওনার নূপুর আর আমার প্রেগন্যান্সি ডেট এক, চেহারা এক। আমার মাকে যখনই ছোটবেলার ছবি দেখাতে বলছি বলে নষ্ট হয়ে গেছে। আমি তো ওনাদের চিনতে পারিনি, বলেছিল আমি অসুস্থ তাই চিনতে পারছিলাম না। ওই লোকটার প্রতি আমার এত মায়া কেন? তাহলে ওরা কি আমার আসল বাবা মা নন? নূপুর এবার সত্য উদ্ধার করতে নেমেছে। দেখতে দেখতে 7 দিন পেরিয়ে গেল। নূপুরের মনের সন্দেহ শুধু বেড়েই চলছে রাশেদ সাহেব, মানে নূপুরের বাবার আচরণে। ওনার জন্য এত মায়া লাগে কেন? কেন এত টান লাগে? আর তাসলিমা বেগম, নূপুরের মা, ওনার জন্যই কেন এত মায়া হয়? ওদের ছেড়ে যেতেই ইচ্ছা করছে না, মনে হয় শত জন্মের সম্পর্ক ও আত্মার বন্ধন রয়েছে। কিন্তু আজই ডাক্তার দেখিয়ে কাল চলে যেতে হবে, এভাবে আর অন্যের বাড়িতে কতদিন? এদিকে অয়ন ও বাকি সবাই ভাবছে এবার কি বলে নূপুরকে আটকানো যায়। নূপুর ডাক্তার দেখাতে গেলে ডাক্তার এই অবস্থায় এত দূর জার্নি করতে বারণ করে দেন। বললেন 2-3 মাস বেড রেস্ট নিতে। মহিলা চট করেই বলে উঠল, আচ্ছা আফা থাকুন এখানে, এর আপনার কাছেই দেখাইয়া নিমু। এটা মূলত সবার প্ল্যান করে ডাক্তারকে দিয়ে বলিয়েছে। নূপুরের এবার আরো সন্দেহ বেড়ে গেল। ভালোই হলো, আর কয়টা দিন এদের সাথে থাকতে পারবে। অহনা রায়ুকে শুধু ফিডিং করানোর সময় একটু পায়, আর সারাক্ষণ অয়ন রায়হান নিয়ে মেতে থাকে, কারো কোলে পর্যন্ত দেয় না। সেদিন তো রায়হান ও কবিতা এক প্রকার ঝগড়ায় বেঁধে দিয়েছে। রায়হান বলছে, কবিতা, অহনার তোর চেহারার সাথে মিল কেন? আমার সাথে কেন কোন কিছুর মিল নেই? কবিতা হেসে বলে উঠল, আরে আমার ভাইয়ের ছেলে মেয়ে আমার মতোই তো হবে, আমি তো ওদের ফুপি। রায়হান এবার রেগে গিয়ে বলে, ওহ, আর মামারা তো ভেসে এসেছে বলি, তোর ভাই একারই নাকি? আমার বোনেরও তো বাচ্চা নাকি?
এই নিয়ে তুলুম ঝগড়া হয়েছে ওদের মাঝে, কেউ থামাতে গেলে আরো ঝগড়া বেড়ে যায়। এদিকে নূপুর সন্ধ্যায় শুয়ে শুয়ে ভাবছে এ বাড়িতে এতদিন থাকা হবে, সব তো তারাই খরচ দিচ্ছে, তাই একটু লজ্জা হচ্ছে। তাই সে তার মা মানে ওই মহিলাকে বলল। মহিলা হেসে বলল, আরে অয়ন বাবা, তোর বাবারে তার অফিসে পিয়নের চাকরি দিছে, আর আমিও বাড়ির টুকটাক কাজ কইরা দেই, লজ্জা করতে হইব না তোর, ওরা খুব ভালো মানুষ। ওদের মেয়ে তোর মতো ছিল, তাই একটু আদর করে। কিন্তু এতে নূপুরের মনের সন্দেহ দূর হয়নি, বরং আরো বেড়ে গেছে। নূপুর একটু পর খেয়ে শুয়ে পারল অয়ন রুমে এসে দেখো নূপুর ঘুমিয়ে গেছে। তাই অয়নাই ও রহনকে দোলনায় শুয়ে দিয়ে নূপুরের কাছে গিয়ে হাঁটু মুড়ে বসে আর বলতে থাকে, কতদিন হলো রে নূপুর, তোর মুখ থেকে অয়ন ভাই ডাকটা শুনি না, ডাকটা শোনার জন্য আমার কান মন প্রাণ সব বেকুল হয়ে রয়েছে রে। তুই কবে অয়ন ভাই বলে এই বুকে ঝাঁপিয়ে পড়বি? কবে রে নূপুর, কবে? বলেই কেঁদে দিল। আর ধীরে ধীরে নূপুরের পাশে গিয়ে আল করে কপালে চুমু দিয়ে বলে, জলদি ঠিক ও, তোকে আমি আমার ঘরে তুলবো, এবার আর দূরে থাকা নয়। বলেই অয়ন বেরিয়ে গেল। নূপুর এবার চোখ খুলে আছে। এতক্ষণ সে জাগিয়ে ছিল, কেউ আসছে দেখে ঘুমের ভান ধরেছে, কারণ ওর সত্যিটা জানতেই হবে। নূপুরের সব গুলিয়ে যাচ্ছে। এভাবে আরো 2 মাস কেটে গেল। নূপুর কিছুটা সুস্থ। অয়নের কোল থেকে অহন ও আয়ু আসতেই চায় না, কান্না করে দেও। বাবার আদরের ও বলে কথা। রায়হান যতক্ষণ বাড়ি থাকে ওদের কোলে নিয়ে দোয়া পাঠ করে শুধু। এদিকে নূপুর এবার ঠিক করলো কাউকে জিজ্ঞাসা করবে। কিন্তু কাকে? অয়নের মাকে দেখে সে ভাবলো উনার কাছ থেকে জানা যাবে। তাই অয়নের মার কাছে গিয়ে বসে এবার ভয় ভয় কণ্ঠে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনারা আমায় এত যত্ন নেন কেন? শুধু চেহারা মিল বলে নাকি অন্য কিছু, প্লিজ বলুন। অয়নের মা এবার হচকিয়ে উঠে নূপুরের কথায়, কারণ সত্যি বললে নূপুর যদি না মেনে নিতে পারে তাহলে ওর শরীরের কন্ডিশন খারাপ হতে পারে। তাই অয়নের মা এক প্রকার দৌড়ে পালিয়ে গেল। নূপুর এবার বুঝতে পারছে তার আগোচরে কিছু তো হচ্ছে, যার থেকে শুধু আমিই অজানা, আর বাকি সবাই সব জানেন। নূপুর এবার হাত মলতে মলতে তার রুমে গেল, দিয়ে দেখে ওর মা মানে মহিলাটি কাপড় ভাঁজ করে আলমারিতে রাখছে। নূপুর আর দেরি না করেই তার মার কাছে চলে গেল। গিয়ে বলে উঠল, মা একটা কথা তোমার কাছ থেকে জানতে চাই, সত্যি সত্যি বলবে তো? ওমা কমুনাকে কি কবি? এসে মহিলা। নূপুর এবার আর চোখ চেয়ে তার মায়ের হাত তার মাথায় দিয়ে বলল, এখন বলো তো মা, আমার মাথায় হাত দিয়ে আমি তোমার আর বাবার মেয়ে? মহিলা হুট করে হাত টান মেরে নিয়ে চলে যেতে নিল। নূপুর ওর মার সামনে গিয়ে বলল, না বলে আজ যেতে পারবে না মা? কেন? ওরা আমায় এত যত্নে রেখেছে, চেহারার মিল হলেই কেউ কারোর জন্য এত করে না। আমার বাচ্চা, তোমাদের নাতি নাতনি সারাক্ষণ ওদের কাছে কেন থাকে বলো মা, বলো? নূপুরের অনেক জোরাজুরিতে এবার মহিলা মুখ খুলল আর বলল, না রে মা, তুই আমাগো মেয়ে না, আমাগো কোন সন্তানই নাই। বলেই কেঁদে দিল। নূপুর বলল, মা তুমি মিথ্যা বলছো তাই না? না রে মা, হাসা কথা কইতেছি, তোরে আমরা পাইছি বলেই সব খুলে বলে নূপুরের কাছে। নূপুরের মাথা ভন ভন করে ঘুরছে, কারণ কথাগুলো সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। নূপুর এবার রেগে রুম থেকে বেরিয়ে সবাইকে খুঁজতে থাকলো, কিন্তু কাউকেই পাচ্ছে না। হঠাৎ মনে হলো তারা তো ছাদে, তাই ছাদের দিকে পা বাড়ায়। কয়েকটা সিঁড়ি উঠতেই নূপুরের মাথা ঘুরিয়ে সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। এটা দেখে মহিলা নুরি বলেই জোরে চিৎকার করে ওঠে। ওনার চিৎকার শুনে ছাদ থেকে সবাই দৌড়ে এসে দেখে নূপুরের মাথা দিয়ে রক্ত ঝরছে। অয়নের হাত পায়ে যেন বরফের মতো জমে গেছে, কি করবে ভেবে পাচ্ছে না, সবাই কান্নাকাটি করছে। রায়হান দৌড়ে গিয়ে নূপুরকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যায়। আর নূপুরের বাবা ও অয়নের বাবাকে কল করে সব জানায় তারাও হাসপাতালে এসেছে। অয়ন ও রায়হান শুধু এদিক ওদিক করেই যাচ্ছে। এবার মহিলা কাঁদতে কাঁদতে বলল, সব আমার লাইগা হয়েছে, সব আমার লাইগা। কবিতা এবার মহিলার হাত চেপে ধরে বলে, কি আপনার জন্য হয়েছে বলুন বলুন রেগেই। মহিলা এবার ভয় পেয়ে সব বলে দেয়। মহিলার স্বামী তো এক চড়ই বসিয়ে দেয় আর বলে, সত্য বলার জন্য পাগল হয়েছিলি নাকি? মায়ের আর কিছু হইলে তরে আমি বিধবা বানামো কইয়া দিলাম। এদিকে সবাই দোয়া করছে নূপুরের সুস্থতার জন্য। একটু পর ডাক্তার এসে বলল, আই এম সরি। মা মানে কি ডক্টর? কথাটা শুনে অয়ন স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। আসলে পেশেন্টের জ্ঞান ফিরেছে, তবু কোন কথা বা হেলদুল হচ্ছে না। হয়তো মাথায় আবার আঘাত পাওয়ায়
এই জায়গায় মনে হয় আগেও একবার আঘাত পেয়েছিল। এখন ওনার কন্ডিশন তেমন ঠিক নেই, ডাক্তার। ওর সাথে দেখা করা যাবে? কবিতা, এখন না, একটু পর আমরা ওনাকে কেবিনে শিফট করব তখন, বলেই ডাক্তার চলে গেল। অয়ন পুরো ভেঙে পড়েছে, সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাচ্চারা খিদায় কান্না করছে। নুপুরের মার কাছ থেকে অয়ন তাদের কোলে নিয়ে আদর করতে থাকে আর চোখ দিয়ে অনবরত পানি ঝরতে থাকে। একটু পর নুপুরকে বেডে শিফট করা হলো। সবাই দেখা করলো একে একে, শুধু অয়ন ছাড়া, কারণ সে নুপুরকে এমন অবস্থায় দেখতে চায় না। নুপুরের মা নুপুরের কাছে গিয়ে নিজেই ধরে বাচ্চাদের দুধ খাইয়ে দিল। নুপুর কেমন যেন সবার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে আর কান্না করছে, কিন্তু কোন কথাই বলছে না, নাকি বলতে চাইছে না তা বোঝা দায় হয়ে উঠেছে। 2 দিন হাসপাতালে রেখে নুপুরকে বাড়ি এনেছে। নুপুরের শরীরের কন্ডিশন কিছুটা ভালো, কিন্তু মুখে কোন কথা নেই। মাথায় এখনো ছোট করে ব্যান্ডেজ করা। অয়ন একবারও নুপুরের সামনে আসেনি। নুপুর শুধু সারাক্ষণ রুমে শুয়ে থাকে আর জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। অয়ন বাচ্চাদের নিয়ে খেলা করছে, তখন নুপুরের মা বলে উঠল, অয়ন যত নুপুরের কাছে বাচ্চাদেরকে নিয়ে এদের খিদে পেয়েছে, সেই কখন খাওয়ালো। অয়ন কিছু বলল না। কতদিন নুপুরের কাছে যায় না, তবে আড়ালে থেকে দেখেছে নুপুরকে। সে আয়ু ও রহনকে নিয়ে গেল নুপুরের কাছে। নুপুর জানালার কাছে দাঁড়িয়ে আছে আনমনে। অয়ন বা কেউ বুঝতে পারছে না নুপুরকে কি চাইছে সে। অয়নকে দেখে নুপুর অহনকে কোলে নিয়ে অন্য পাশ ফিরে ফিডিং করাতে থাকে। আয়ুকে নিয়ে অয়ন সোফাস বসে খেলা করছে, আর নুপুরকে আর চোখে দেখছে। অনেক শুকিয়ে গেছে নুপুর, সুন্দর লাবণ্যময় মুখটা ফেকসা হয়ে গেছে। অহন ঘুমিয়ে পড়েছে। অহনকে দোলনায় দিয়ে আয়ুকে খাওয়াচ্ছে নুপুর। অয়ন নুপুরের কাছে গিয়ে বলল, আয়ু মনে হয় ঘুমাবে, আমি চলে যাই, ওরা ঘুমাক। নুপুরের মুখে কথা নেই। এদিকে মহিলা ও তার স্বামীর মাঝে ঝগড়া আর ঝগড়া। অয়ন চলে যেতে নিলে হঠাৎ করেই তার হাতে টান পড়ে। কিসের টান বুঝতে পিছনে ফিরে অয়ন। নুপুর ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে অয়নের দিকে, আর ওর হাত ধরে আছে। অয়ন কিছুই বুঝতে পারছে না, অবাক হয়ে শুধু নুপুরকেই দেখছে। নুপুর এবার দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, কথা বলবে না আমার সাথে অয়ন ভাইয়া? অয়নের কানকে সে বিশ্বাসই করতে পারছে না যে নুপুর তাকে ডাকছে। কতদিন ধরে এই ডাকটাকে সে মিস করছিল। আজ এই ডাক শুনেও কেমন না শোনার ভান করে নুপুরের দিকে চেয়ে আছে। নুপুর এবার উঠে আয়ুকে রেখে অয়নের দুহাত বাহু দূরে নিয়ে বলল, অয়ন ভাইয়া, এত কষ্টই দিয়েছি তোমার, তাই আমার সাথে এখন রাগে কথায় বলছো না। অয়ন কি বলবে বুঝতে পারছে না। নুপুরের সব মনে পড়েছে, তাহলে সে এতদিন কথা বলেনি কেন? কেন? অয়ন বোকার মতো তাকিয়ে রইল নুপুরের দিকে, চোখের পলক পড়ছে না অয়নের। এবার নুপুর হাতটা ছেড়ে অয়নের কাছে চলে আসে, এতটা কাছেই এসেছে যে তাদের নিঃশ্বাস মিশে একাকার হয়ে গেছে। নুপুর তার চোখ বন্ধ করে বলল, কি হলো, কথা নেই কেন মুখে? নাকে নাক ঘষিয়ে নুপুরের ঠোঁট নাড়ানো কথায় অয়নের ঠোঁটের সাথে বাড়ি খাচ্ছে নুপুরের ঠোঁট। তবু অয়নের মুখে কোনো কথা নেই। নুপুর এবার বিরক্ত হয়ে অয়নের কাছ থেকে একটু দূরে এসে রুমের বাইরে পা বাড়ায়। অয়ন খপ করে হাতটা চেপে ধরে একটানে আবার নিজের কাছে নিয়ে আসে নুপুরকে। আর বলতে থাকে, নুপুর তোর সব মনে পড়েছিল, তাহলে বলিসনি কেন? একটু আওয়াজ ভারী করে ধমকের সুরে অয়ন। নুপুর এবার চোখের পানি ছেড়ে অয়নের দিকে চেয়ে রয়েছে। অয়ন নুপুরের থেকে লম্বা, তাই ঘাড়টা উঠিয়ে ফ্যাল ফ্যাল করে অয়নকে দেখছে আর চোখের পানি দুগাল বেয়ে পড়ছে। কি হাল করেছে অয়ন ভাই, নিজের এমন কেন লাগছে, এতটা শুকনা কেন? সব আমার জন্যই বোধ হয়, সব আমারই দোষ। নুপুর মনে মনেই ভাবছে সব। অয়ন নুপুরের হাত ঝাঁকিয়ে বলল, কি কথা নেই কেন মুখে? এখন মুখ দিয়ে তোর শব্দ বের হচ্ছে না কেন? কি শুনতে চাও বলো? নুপুর, তোর সব মনে পড়েছে, তাও বলিসনি কেন? আমাদের থেকে দূরে থাকাটা খুব ভালো লাগছিল বুঝি? আর তুই এত বড় খুশির সংবাদটা আমায় বললি না কেন রে? কেন? হাসপাতাল থেকে কোথায় নিরুদ্দেশ হয়েছিলি বল, আমায় সব বলতে হবে তোর? এত কষ্ট কেন দিলি? তুই বল বল। নুপুরকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে অয়ন অন্যদিকে ফিরে, ভাইয়া লাগছে, মাথাটা ব্যথা করছে তো? নুপুর করুণ সৌরে। অয়ন ও বুঝতে পারছে এভাবে ওকে কষ্ট দেয় ঠিক না, একে তো মাথায় আঘাত তার উপর।
না, মনে মনে ভেবেই অয়ন নূপুরকে ছেড়ে দিয়ে বলে, এখন বল। নূপুর এবার বড় বড় নিঃশ্বাস নিয়ে বলে, কি বলবো, সব তো আমারই দোষ, তাই না? আপনার দোষ নেই। সেদিন আমায় ফোন দিয়ে ছাদে রেখেছিলেন, কে ফোনটা ধরলো তা না জানি কথাটা বলে লাইন কেটে দিলেন কেন কেন? সেই সময় মা ফোন ধরেছিল। মা তখন আমায় প্রেগন্যান্সি টেস্ট করিয়ে রিপোর্ট পজিটিভ আসায় রাগে ফুলছিল, তখনই আপনার ফোন আসে। আমি কখন বলবো? আমি নিজেই তখন শুনলাম আমি মা হব। আমাদের সেই ভালোবাসার পরশে এক অনুভূতির জন্ম নিবে কে জানতো? দ্বিতীয়, আপনাকে বলতে চেয়েছিলাম তার আগেই আপনার মাথায় রায়হান ভাই বাড়ি দিয়ে দেয়, আর তা দেখে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। পরে জ্ঞান ফেরার পর জানতে পারলাম আমাদের বাচ্চাকে মেরে ফেলতে সবাই এগিয়ে আসছিল। আপনি তো তখন আইসিইউতে, তাই কাকে বললো কেউ আমার কথা শুনতো না। তাই কোন উপায় না পালিয়ে যাওয়ার পর সেদিন আমি দিয়াদের বাসায় উঠেছিলাম। পরে দিয়ার কাছ থেকে জানতে পারি সবাই আমার পাগলের মতো খুঁজছে। আমার নিজেকে অপরাধী মনে হচ্ছিল। আর জানতে পারলাম আপনার জ্ঞান ফিরেছে। দিয়া সব খোঁজ নিচ্ছিল। তাই পরের দিন সাহস নিয়ে দিয়াদের বাড়ি থেকে বের হলাম। ভেবেছিলাম আগে আপনার কাছে গিয়ে সব বললো, আপনার বুকটা আমার নিরাপদ স্থল। আমি আমাদের বাচ্চাকে মারতে চাইনি, চেয়েছিলাম আপনার কোলে তুলে দিতে, আপনাকে খুশি করতে। তাই লুকিয়েছিলাম, নয়তো সেদিন রাগের মাথায় হয়তো কিছু করে ফেললে আয় ও রহনকে পেতে না। বলেই কাঁদছে নূপুর। অয়ন এবার নূপুরের কপালে চুমু দিয়ে বলল, তারপর? নূপুর আবার অয়নকে চেপে ধরে বলতে শুরু করলো, আসার সময় আমি রাস্তা পার হতে গিয়ে একটা ট্রাকের সাথে ধাক্কা খাই। তারপর আর কিছু মনে নেই। আপনাদের এখানে আসার পর থেকে আমার সন্দেহ হচ্ছিল। তাই মাকে কসম দিয়ে সব শুনে নিজেকে সামলাতে না পেরে যখন ছাদে পা বাড়াই তখন মাথা চক্কর দিয়ে উঠল। আর সিঁড়ি থেকে নিচে পড়ছিলাম, তখন সব আমার চোখের সামনে ভাসছিল। মায়ের আদর, বাবার স্নেহ, ভাইয়ের ভালোবাসা, আপনার রাগী লুক, আমাদের ভালোবাসার চিহ্ন, সেই রাত সব সব মনে পড়ছে অয়ন ভাইয়া। কিন্তু হাসপাতালে চোখ খোলার পর আপনাদের কারো মুখের দিকে তাকাতে পারছিলাম না। কি বলতাম বলুন? আমার জন্য কতগুলো মানুষ কষ্ট সহ্য করছে, সব আমার জন্য। দাদিকে শেষ দেখাটা দেখতেও পারলাম না। অয়ন নূপুরের কথা শুনছে মন দিয়ে আর কাঁদছে। নূপুরও কাঁদছে। অয়ন নূপুরের কপালে কপাল ঠেকিয়ে কিছু বলবে তার আগেই পিছন থেকে ডাক পড়ে, নূপুর মা আমার। নূপুরের বাবা দুহাত পেতে নূপুরকে ডাকছে, সাথে বাড়ির সবাই মা, অয়নের মা, মহিলা সবাই মুখে কাপড় দিয়ে কাঁদছে, তবে এই কান্না খুশির কান্না। নূপুর অয়নের কাছ থেকে ছুটে বাবার কোলে লুটিয়ে পড়ে সবাই নূপুরকে আদর করছে। নূপুর এবার দেখলো রায়হান আড়ালে দাঁড়িয়ে কাঁদছে। তাই এবার নূপুর রায়হানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, ভাইয়া আমায় কোলে নাও না প্লিজ। নূপুরের মুখে এমন কথা শুনে রায়হান ফিক করে হেসে দিল, সাথে বাড়ির সবাইও। তুই কি এখন ছোট্টটি আছিস বুঝি? তুই তো এখন মা হয়ে গেছিস। রায়হান: ওমা, তাতে কি? আমি তোমার কাছে ছোটই তো। নূপুর রায়হানের গলা জড়িয়ে হাসতে হাসতে নূপুরকে পাজারো কোলে নিয়ে হাঁটছে আর বলছে, আমায় ক্ষমা করিস বোন, তোর ভালো ভাইয়া হতে পারলাম না আমা। পুরো কথা শেষ করার আগেই নূপুর রায়হানকে থামিয়ে বলল, তুমি দুনিয়ার বেস্ট ভাইয়া। এর মধ্যেই আয়ু রহন উঠে কান্না জুড়ে দিয়েছে। রায়হান নূপুরকে কোল থেকে নামিয়ে দৌড়ে গিয়ে তাদের কোলে তুলে নেয়। বাহ ভাইয়া, ওরা আপন হয়ে গেল, আমার চেয়ে ঠোঁট বাকি। নূপুর রায়হান বলল, হ্যাঁ হলো ওরাই সব। তুই এখন আর আদর পাবি না। বলেই দুষ্টু মিষ্টি হাসি হাসছে সবাই। রায়হান আর কবিতা মিলে সামনের বুধবার বিয়ে ঠিক করে ফেলে নূপুর ও অয়নের। কোন মানুষকে বলবে না, সব বাড়ির লোক আর কাজে বাস। পরে বাচ্চাদেরকে নিয়ে বড় আয়োজন করা হবে, যাতে লোকের মুখটা বন্ধ হয়, তাই এই ব্যবস্থা। সবাই সারাদিন আনন্দ করে রাতে খেয়ে ঘুমাতে আসে নূপুর। অয়ন ও নূপুরের পিছন পিছন আসছে। আরে আরে, আপনি কই যাচ্ছেন? নূপুর ভ্রু কুঁচকে। কেন, আমার বউ আর বাচ্চাদের সাথে ঘুমাবো? অয়ন অসহায় সুরে। না না, তা হবে না, যান এখান থেকে বলে ধাক্কিয়ে বের করে দিল নূপুর। সবাই দেখে না দেখার ভান করছে, কারণ তাদের যা খুশি করুক না, নূপুর এখন অয়নের বাচ্চার মা হয়ে গেছে। এক রুমে থাকলেই কি, না থাকলেই কি। অয়ন বেচারা ড্রয়িং রুমের সোফায় শুয়ে পড়েছে। আজকে বিয়ে নূপুর ও অয়নের সবাই খুশি। অহনা রায়ুকে সুন্দর করে পোশাক পরিয়েছে কবিতা। পিছন থেকে রায়হান এসে বলল, বা ভালো তো পারিস বাচ্চাদের সামলাতে। ভালোই হলো, আমাদের হলে তুই সব করতে পারবি, অয়নের মতো আমায় সব করতে হবে না। কবিতা হেসে বলল, হ্যাঁ আমি পারবো, সব আপনার করতে হবে না।
বলেই কবিতা নিজের দাঁতা দিয়ে নিজের জিভ কামড় দিয়ে ভাবছে কি বলল উনি, হায় হায় আর আমি কি বলে ফেললাম। রায়হান বুঝতে পেরে মুচকি হেসে সেখান থেকে চলে গেল। বিয়ে পড়ানো শেষ, এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, তাই অয়ন নূপুরকে কোলে নিয়ে নিল। নূপুর কান্না করছে, ও মা আমি যাব না তোমাদের ছেড়ে। সে কি কান্না! অয়ন এবার রেগে বলল, কোন দেশে চলে যাচ্ছিস শুনি, একটা গেটি তো বার করতে হবে নাকি? আর এতই যখন যেতে চাইছিস না তাহলে নে, নামিয়ে দিলাম কোল থেকে, থাক তুই এখানে, বলেই অয়ন চলে যাচ্ছে। নূপুর ভয় পেয়ে বলল, এই না না, আমি যাব, বলেই এক দৌড় দিয়ে সবাইকে রেখে অয়নদের বাড়িতে ঢুকে পড়ে। সবাই হো হো করে হাসছে। অয়ন নিজের কপাল দেয়ালে মারতে মারতে বলে, অয়ন তুই এই পাগলির জালে ফেসেছিস, সেটা নিয়েই চলতে হবে তোর সারা জীবন, বলেই অয়ন হাসছে। বউ সেজে নূপুর খাটে বসে আছে, আয়ু আর রহনকে অয়নের মা আর কবিতা নিয়ে গেছে। অয়ন রুমে ঢুকে নেশা ভরা চোখে চেয়ে রয়েছে। নূপুর লজ্জায় শেষ। অয়ন নূপুরের কাছে গিয়ে বলল, তোরও লজ্জা পায়? চাপা হাসি দিয়ে নূপুর রাগে বলে উঠল, ধ্যাতো, বলেই উঠে যেতে নিলে অয়ন নূপুরের হাত ধরে এক টানে নিজের বুকে মিশিয়ে নিয়ে বললে, সব শোধ তুলব, আজ বহুত জ্বালিয়েছিস আর নয়। এক একটা রাতের হিসাব তুই দিবি। নূপুর চোখ বন্ধ করে রেখেছে, ঠোঁট কাঁপছে নূপুরের। নূপুর অয়নকে আঁকড়ে ধরেছে, তারা ধীরে ধীরে একে অপরকে ভালোবাসা ভরিয়ে দিচ্ছে। নূপুর এবার লজ্জার মাথা খেয়ে বলল, অয়ন ভাইয়া, সেদিনের চেয়ে বেশি আদরের চিহ্ন চাই আমার শরীরে। অয়ন তো নূপুরের নেশায় মাতোয়ারা হয়ে আছে, তার উপর নূপুরের কথায় তার শরীরের পশম দাঁড়িয়ে গেছে। তাই আরো জাপটে ধরে নিয়েছে আর ধীরে ধীরে ভালোবাসার সাগরে ডুবে গেছে তারা। এক সপ্তাহ পর সবাই নাস্তা করছে, এমন সময় রায়হান হাজির। এসেই অয়নের বাবার কাছে গিয়ে কবিতাকে বিয়ে করার প্রস্তাব দেয়। সবাই অবাক হলে রাজি হয়ে গেল। কিছুদিন পর ধুমধাম করে রায়হান ও কবিতার বিয়ে হলো। দেখতে দেখতে পার হয়ে গেল 6টি বছর। 6 বছর পরে বাবাই বাবাই অহন আমার গাড়ি ভেঙে দিল। না বাবাই, আয়ু ভেঙেতে আমি না। অয়ন হাবলার মতো দুটাকেই দেখছে, কি বলবে কাকে ধমক দেবে, দুটাই তো কলিজার টুকরা। অয়নের কোলে আছে রবি। রবি হলো রায়হান আর কবিতার ছেলে, 2 বছর হলে এবার। সবাই মিলে এখন হ্যাপি ফ্যামিলি। ওকে সোনারা, আজ আবার নতুন গাড়ি এনে দেব অয়ন। ইয়ে আমার ভালো বাবাই। রান্নাঘর থেকে নূপুর বেরিয়ে এসে বলল, হে আনোয়ার, ও আনো টাকা কি গেছে ধরে বুঝি? অয়ন, অহন ও আয়ু ভয়ে চুপ। গিন্নি বলে কথা খেপে গেলে মুশকিল হবে। মহিলা আর তার স্বামীকে একটা বাড়ি ভাড়া করে দিয়েছে কাছে, যাতে যখন খুশি নূপুর ও বাচ্চাদের দেখতে পারে, তাদের সংসার খরচ অয়নই দেয়। অয়ন, নূপুর একে অপরকে ভালোবেসে একটা সুখের নীড় গড়ে, যেখানে নেই কোন দুঃখের চিহ্ন, আছে ভালোবাসা ভরপুর। সমাপ্ত।